কালকে আপনি একটা টপিক বলেছিলেন ভাইয়া যে হাউ নট টু বি হর্নি ইন দিস হর্নি সোসাইটি। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং টপিক। আমি পরবর্তীতে আমার একজন ফেলো সিনিয়র, উনি 06-এর, ওনার সাথে শেয়ার করেছিলাম আমাদের ঘরানার মানুষ। হ্যাঁ, তো উনি বললেন যে খুবই ইন্টারেস্টিং টপিক, আচ্ছা আচ্ছা। খুবই ইন্টারেস্টিং টপিক। এটা কিভাবে এটা থেকে নিজেকে, তো তার আগে কিছু জিনিস বুঝতে হবে যে কিভাবে অ্যালগোরিদম কাজ করে, কিভাবে আমাদের মাইন্ড কাজ করে, কিভাবে সাবকনশিয়াস কাজ করে। এখন দেখো, তুমি যখন ফেসবুক স্ক্রলিং করতেছো, তুমি হঠাৎ করে তোমার মানে একটা ছবি ভালো লাগলো, একটা কোনো বিষয় ভালো লাগলো, সেটা বেশিরভাগ সময় মানুষ কিন্তু আজকাল নেগেটিভ ইনফরমেশন গুলাকে বেশি দেখে। এটা একটা এডিকশন হিউম্যান মাইন্ডের, ঠিক আছে? এটা একটা এডিকশনের মতো। ধরো একটা নেগেটিভ কোনো নিউজ, একটা নেগেটিভ কোনো ছবি, একটা অর্ধনগ্ন কোনো ছবি তুমি 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড দেখলা, তারপরের থেকে ফেসবুক তার অ্যালগোরিদমকে সেই জিনিসটাকে রিপিটেডলি তোমার সামনে এনে হাজির করতে থাকবে। যে একটু পাগল, সে তাকে পুরা পাগল বানায় ছাড়বে। মানে হয় না, মানে তুমি একটা কোথায় কে ধর্ষণ হইল, তুমি ওরকম একটা নিউজ হঠাৎ পড়লা, এর চেয়েও কত ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা মানে বাংলাদেশে আছে, এরপরে তোমাকে এগুলাই আনতে থাকবে এবং তোমার মনে হবে যেন বাংলাদেশে ধর্ষণ ছাড়া আর কিছু হচ্ছে না। ইউ উইল বি অলওয়েজ ইন এ প্যারানয়া, একটা অস্থিরতা, মানে সব যেন এটাই ঘটতেছে, তোমার বাংলাদেশটা যেন ধর্ষণে ভরে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা তা না, কিন্তু এটা হচ্ছে অ্যালগরিদম। যেমন ধরো একটা মারামারি, রাজনৈতিক মারামারির ঘটনা তুমি কোথাও একটু দেখলা, এরপরে কত নৃশংসতম মারামারির ঘটনা, খুন খারাপির ঘটনা বাংলাদেশে আছে, অ্যালগরিদমে এগুলো অটোমেটিক্যালি আসতে থাকে। তার মানে তুমি তখন একদম একটা ইয়ার মধ্যে চলে গেলা, সারাক্ষণই চিন্তা করতে থাকবা কোথায় কে কাকে মারছে, কোথায় কে খুন হয়েছে। আমার এক বন্ধু আছে, সে আসলে প্রায় সারাক্ষণ বলতে থাকে কোথায় মানে কার সাথে কে কঠিন পরকীয়া করছে, কার শ্বশুর কার মেয়ের জামাইকে বিয়া করছে, কে কোন শাশুড়ি তার এটাকে ওকে করছে, এগুলা ও দেখে সারাক্ষণ, এগুলাই ওর মাথায় ঘুরতে থাকে। তো এইটা হচ্ছে গিয়ে মানে অ্যালগোরিদম মানুষকে পাগল বানায় ফেলে। এবং এই জন্যই বলতেছি, ধরো তুমি বাই চান্সলি একটা মেয়ের ছবি একবার দেখলা, এরপরে তুমি না চাইলেও আসতে থাকবে। মানে এটা এটা আর কি, আর একটা জিনিস কি, দেখো মানে কিভাবে ইনফ্লুয়েন্সার বা আগেকার দিনে ধরো কোনো মাজারে একজন হুজুর আছে, লালনের মাজারে মুরিদ কারা হচ্ছে, যারা লালনের আদর্শকে মনে ধারণ করে করতে চায়, ঠিক আছে? মুরিদ মানে ফলোয়ার, মানে দে ফলো লালন বিকজ তারা লালনের আদর্শকে ফলো করে কিংবা করতে চায়। এখন হচ্ছে গিয়ে কে কার মুরিদ হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই। ফলোয়ার, ধরো একটা মেয়ের একটা ধরো মানে খুল্লা মডেলের ফলোয়ার হচ্ছে একজন হুজুর বক্তা, মনে করো যে সে ওয়াজ করে, ঠিক আছে? এরকম অসংখ্য মেয়ের ফলোয়ার, অসংখ্য হুজুর হয়ে বসে রয়েছে। এখন তাহলে কি, তার মানে ওই মডেলটার অর্ধনগ্ন মডেলটার মুরিদ হচ্ছে একজন হুজুর। মুরিদ হওয়া মানে কি, তার আদর্শটাকে সে আস্তে আস্তে সাবকনশিয়াসলি ধারণ করবে। কিভাবে ধারণ করবে? যেমন ওই মডেলকে সে যখন দেখতেছে, তার মধ্যে যে আদর্শটা মডেল থেকে আসছে সেটা হলো যে কোনো উপায় হোক, যত মানে চিপেস্ট ওয়ে হোক, মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে। এখন হুজুরা করতেছে কি, ইসলামের নামে এত আলতু ফালতু সব কথা এখন বলে বেড়াচ্ছে। এটা কেন করতেছে? দৃষ্টি আকর্ষণ করতে হবে। কারণ সে ওই আদর্শটাকে মানে ওই একটা চিপ আদর্শকে সে কিন্তু আলটিমেটলি মনে মনে ধরে ফেললো, ঠিক আছে? তো এইভাবে থেকে সেও কিন্তু তাহলে ওই মডেলের মুরিদ হয়ে যাচ্ছে উল্টা। মানে সে মানে এটা তার বক্তব্যের সময় প্রভাব পড়ে কিনা, তার আদর্শকে, জীবন দর্শনকে করে ফেলতেছে তো প্রভাব। মানে আপনি তো দেখছো যে ওই তাহেরি বা কোন এক্স্যাক্টলি, সে বললো যে সে রাত জেগে এইসব দেখে, মেয়েদের সাথে চ্যাট করে, সে কিন্তু একজন বড় কিন্তু ইসলামী বক্তা, কিন্তু সেও নিজেকে রোধ করতে পারলো না এগুলা থেকে। কারণ আমি যেটা বলতেছি যে অ্যালগরিদম ইজ সাচ ব্যাড থিং। ওই সেই হুজুর এক রাত্রে একটা মেয়ের ছবি দেখলো মানে সারা রাত কিন্তু তাকে ওগুলা দেখে মাথা পাগল করে ফেলা ছাড়া, ইটস এ ব্ল্যাক হোল। আমি তুমি এটাতে একবার ঢুকলে মানে তুমি একটু মানে মিনিমাম কনসিয়াসনেস না থাকলে ইউল বি লস্ট ইন ইট, ঠিক আছে? এটাও তুমি হয়তো মনে করছো আমি একটু দেখি না, রাত্রে একটু দেখলাম তো, কিন্তু এটা যে কিভাবে প্যারানয়া করে,
মানে এটা আর কি, এটাই হর্নি করে মানুষকে, হর্নি করে রাখে সবাইকে। ফেসবুক অ্যালগোরিদম মেকিং আস এভরিওয়ান হর্নি অল দ্য টাইম। এবং এটা তো একটা এডিকশনের মতো, না, ডোপামিনের এডিকশন। ফর এক্সাম্পল আমি আরেকটা জিনিস বলি, ধরো ইনস্টাগ্রামে একটা মেয়ে একটা মডেলকে, বা বেশিরভাগ মেয়ে ফলো করে, ধরো এই দুবাইয়ের বা বিভিন্ন দেশে বড় বড় ফ্যাশনাল মডেল যারা কিনা মানে সারাক্ষণ ছবি দিচ্ছে, একটা দামি গাড়িতে করে কোথাও যাচ্ছে, একটা ঘড়ির ছবি, ওর বয়ফ্রেন্ডের ছবি, দুজনের হাত গিয়ারে দেওয়া, হ্যাঁ, এখানে পায়ের মধ্যে দাম, মানে টুকরা টাকরা খালি বিভিন্ন মুহূর্তের ছবি যেগুলো হচ্ছে খুব পশ। হ্যাঁ, একটা সুইমিং পুলের পাশে, একটা হোটেলের পাশে, লবিতে, হ্যাঁ, ইট হ্যাজ টু বি লাক্সারিয়াস। হ্যাঁ, এই সবকিছু লাক্সারিয়াস। এখন তুমি যদি একটা মেয়ে জিজ্ঞেস করো তুমি কেন ওকে ফলো করো, তুমি না বলবে যে আমি ওর ফ্যাশন আইডিয়াটা নিতে চাই শুধু, তাই আমি ফলো করি। মানে ওরা এটাকে খুব ইনোসেন্টলি দেখে, কিন্তু ব্যাপারটা কিন্তু ওদের মনের মধ্যে যে ঘটনাটা ঘটাচ্ছে এটা মোটেও ইনোসেন্ট না। আই আন্ডারস্ট্যান্ড। কি ঘটনা ঘটাচ্ছে সেটা হইলো, ধরো আই হ্যাভ টু গেট দিস থিং, মানে তুমি ওই ফ্যাশনগুলো ফলো করতে হলে তোমার তো অনেক টাকা লাগবে, তথাস্তু, লাগবেই। তো তুমি একটা ফ্যান্টাসির মধ্যে আসো যে আমার জীবনটা বোধহয় সার্থক হবে যদি আমি ওই জিনিসটা ওরকম একটা কিছুর দিয়ে যাইতে পারি, ওরকম একটা ছবি টবি ফেসবুকে তুলে দিতে পারি। তো একটা কি একটা ফ্যান্টাসি, ওরা কিন্তু তাহলে ওরা এই ইয়াং জেনারেশনটা একটা ফ্যান্টাসির মধ্যে থাকে, মানে ওরকম একটা কিছুই হচ্ছে গিয়ে আমাকে খুশি করবে, আমাকে হ্যাপি করবে, নাথিং এলস। কিন্তু ওইটা করতে যে হার্ডওয়ার্কটা করা দরকার একটা মানুষের, ওইদিকে তো আর মেয়েরা যাবে না, তাদের শর্টকাট পদ্ধতি আছে। তো মানে পর্যাপ্ত নলেজ না থাকলে, শিক্ষা না থাকলে অনেকেই দেখা যাচ্ছে শর্টকাট প্রসেস চলে যাচ্ছে। গ্রামের সুন্দরী মেয়ে, মফস্বলের একটা মেয়ে যাকে কেউ চিনতো না, সেই দু একটা ছবি ইনস্টাগ্রামে দেওয়ার পর লাখ লাখ লোক তাকে দেখা শুরু করলো। কেউ কেউ তাকে ইনবক্সে অফার দিল যে তোমাকে দুবাই নিয়ে যাব, বাস এখান থেকে শুরু, কিছুদিন পর পর দুবাই, সিঙ্গাপুর, এরকম কত মানে ইনোসেন্ট মেয়ে এলেনে। তো এখন ওরা কেন এগুলা, ওরা তো আসলে বুঝে না কিছু, ওরা এই ইনস্টাগ্রাম বা এই সোশ্যাল মিডিয়া দ্বারা এভাবে তারা মানে আক্রান্ত। এবং নর্মাল মেয়েরাও আজকাল তুমি দেখবা বিয়ে করে ওরা টিকে দেওয়া, মানে এরা হচ্ছে একটা ফ্যান্টাসির মধ্যে থাকে যে মানে এরকম একটা লাইফস্টাইল হচ্ছে আমার জীবন আদর্শ। কিন্তু এইরকম লাইফস্টাইল হইতে যে পরিমাণ টাকা পয়সা একটা ছেলে আর্ন করতে, যে পরিমাণ কষ্ট, তার যে হার্ড, এইটা কিন্তু তাদের নলেজের মধ্যেই নাই। তো তুমি ফ্যান্টাসি হলে কি হবে, তুমি রিয়েলিটিটাকে মেনে নিতে পারতেছো না, তোমার রিয়েলিটি মানতে কষ্ট হচ্ছে, তোমার মনে হচ্ছে যে এটা তো দিস ইজ সাক, এই কষ্ট, এই যন্ত্রণা, এই সংসার, এগুলো তো আমি চাই না, আমি তো ওরকম একটা লাইফস্টাইল চাইছিলাম, এই জন্য আমাকে একটা বড় লোক পাইতে হবে, হোয়াট এভার। কিন্তু এই জিনিসটা তো মানে এটা ফ্যান্টাসি না, এটা তো তোমার বাস্তবতা হচ্ছে গিয়ে তুমি ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ইউ হ্যাভ টু ডু সামথিং, ইউ হ্যাভ টু, তোমাকে মানে কষ্ট করতে হবে, সবকিছু করে তোমাকে টাকাটা আর্ন করতে হবে, দেয়ার ইজ নো শর্টকাট। কিন্তু তুমি যদি ফ্যান্টাসির মধ্যে থাকো যে মানে এটাই হচ্ছে গিয়ে জীবন, যেখানে হচ্ছে গিয়ে বিউটিফুল ছবি টবি দিয়ে টিয়ে আমি ইনস্টাগ্রামে অ্যাটেনশন আরো বেশি পাবো, মানুষের ভ্যালিডেশন, অ্যাকসেপ্টেন্স, এগুলো আমি ইনস্টাগ্রাম থেকে, সোশ্যাল মিডিয়া থেকেই পাবো, তো তখন কিন্তু এটা ডিসফাংশন আর কি। সেটা তখন মানুষের তো তখনই আর হয় কি, তুমি যখন নিজের সাথে নিজে সেন্টার্ড না, ইউ লস্ট ইউর সেলফ, ঠিক আছে। তুমি যদি সারাক্ষণই এইটা ওইটা সেটাতে তোমার মনোযোগটাকে উকুপাই রাখো, তুমি কিন্তু তোমার মধ্যে আর নাই, ইউ আর নট ইন ইউর সেলফ। তুমি যখন তোমার মধ্যে আর নাই, তুমি কিন্তু তুমি কে এটাও তুমি আর জানো না। আর তুমি যখন জানো না তুমি কে, তুমি তখন জানো না তুমি কি চাও, তখন তুমি ভুল জিনিস চাইতে থাকো। আন্ডারস্ট্যান্ডেবল, কোয়াইট রিলেটেবল। যে আমি তো পুরোপুরি ডিরেলড হয়ে গেছি, স্বাভাবিক। তুমি ভুল জিনিস চাও এবং ভুল জিনিস চাই, ভুল জিনিস পাও, ভুল জিনিস পায়া তখন তোমার মনে হয় যে এটা আমি চাই নাই, তখন তোমরা আবার বিচ্ছেদ, তোমরা আবার সাফারিং এর মধ্যে দিয়ে আবার তোমাদেরকে যেতে হয়। এই জন্য একটু সেন্টার থাকা, মানে ডু নট লস্ট ইউর সেলফ ইন বাইরের জগৎ, আউট জগৎ। গিভ সাম টাইম টু ইউর সেলফ। দরকার হলে ইউ হ্যাভ টু ডু সাম মেডিটেশন, হোয়াট এভার, একটা নিজের মধ্যে থাকা এবং ওটাকে হারাই না ফেলা। তুমি যখন একটা ফেসবুকও ইনস্টল দেখতেছো, ডোন্ট লস, তোমাকে পুরো এটার মধ্যে ঢুকে যেও না, বি প্রেজেন্ট। তুমি যে প্রেজেন্ট মোমেন্টে আসো, এটা সবসময় মনে রাখার চেষ্টা করো। তুমি অলওয়েজ বি প্রেজেন্ট অ্যান্ড কনসিয়াস, এবং এটার মধ্যে পুরোপুরি ঢুকে যাও না, ঢুকে গেলেই কিন্তু শেষ। এবং ডোন্ট বিলিভ এভরিথিং এখানে এখন 90% হচ্ছে গিয়ে
এআই ক্রিয়েটেড যত সব তোমার ভুলভাল তথ্য, একটা ভুলভাল ছবি দিয়ে রিয়েলিস্টিক ছবি দিলে ভুলভাল একটা হেডিং দিচ্ছে, তুমি এগুলো ঘন্টার পর ঘন্টা দেখতেছো, আননেসেসারি দেখে স্ক্রুড হয়ে যাইতেছো, তুমি পারতেছো না কাজে মনোযোগ দিতে, তুমি পারতেছো না কি করার কথা ছিল ওটা করতে। স্ক্রুড থাকলে মানুষ কি হয়, মানুষের মধ্যে মানুষ অস্থিরতার মধ্যে থাকে, তারা ভাল লাগে না কোনো কিছু, হোয়াটএভার। তো এই জিনিসগুলা এভাবে, এবং এআই তো আরো খারাপ করতেছে এখন, মানে তোমার এই সমস্ত ফেক নিউজ, ফেক ছবি, মানে যত সব ক্রাইমের ছবি দিচ্ছে কিন্তু ফেক, এআই দিয়ে তৈরি। হিন্দু মারতেছে, হিন্দু হত্যা হচ্ছে, সেন্সর ইভেন্ট, মানে ওটা তো তৈরি হয়ে যাচ্ছে। তো এখন খুব আরো যত দিন যাচ্ছে তত রিয়েলিস্টিক। আগে ছিল ইমেজ, এখন হচ্ছে ভিডিও, একদম রিয়েলিস্টিক ভিডিও, যে কে কাকে কি করতেছে খারাপ কাজ। মাঝখানে যেমন যে বাঘ টেনে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছিল যে আসলেই বাঘ আসলে বাঘ নিয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এই জিনিসগুলাতে, এই জিনিসগুলা মনোজগতে অনেক ইয়া ঘটায় এবং মানুষকে আনসেন্টার্ড করে ফেলে। তুমি হচ্ছে কি তোমার সেন্টারের মধ্যে নাই, ইউ আর নট ইন ইউর সেলফ, ইউ আর ইন অলওয়েজ সামথিং এলস। মাইন্ড যদি সবসময় বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত থাকে, তোমার মাইন্ড কিন্তু তাহলে স্থির হলো না। স্থির না হওয়া মানে তুমি তোমাকে চিনছো না, আর তুমি তোমাকে চিনছো না মানে তুমি জানছো না তুমি কি চাও। তখন তুমি ভুল পথে ধাবিত করছো, বিয়ে করছো একটা ভুল মানুষকে। কেউ মানুষটাকে ভুল মনে হচ্ছে কিনা আর কি, তাও না, তুমি when you are identified with form, form every time, তুমি তো আসলে ফর্ম না, মানুষ তো আসলে ফর্ম না, মানুষ হচ্ছে ফর্মলেস। ফর্মলেস মানে হচ্ছে একটা সত্তা, একটা এসেন্স, একটা তুমি ইউ ক্যান সে, তুমি ধরো আমি যদি সুফি রুহ, it's a soul, you are incarnated in this body for temporarily, ঠিক আছে, একটা ফর্মলেস এসেন্স আছে তোমার, that is not form, ঠিক আছে। কিন্তু if you are always identify with yourself some form, তুমি যে ফর্মলেস এসেন্স আছে, তোমার যে রূহ আছে, যে সত্তা, মানে তোমার যে হু ইউ আর, যেটাকে স্পিরিচুয়াল গুরুরা বলে সোল, ওটার সাথে কানেকশন তো তোমার আসলে হলো না, একদমই হবে না। একদমই না হওয়া মানে ইউ আর ডিসফাংশনাল ইন দিস ওয়ার্ল্ড। সাফারিং জিনিসটা তোমাকে তাড়া করে বেড়াবে সবসময়। আমরা কি চাই? আমরা সাফারিংটা কম হোক চাই, কিন্তু এখন এই টক্সিক সোসাইটিতে সাফারিংটা তো দিন দিন বেড়েই চলেছে, ঠিক আছে। তো এখন এটা নিয়ে মানুষের একটু সচেতনতা এখন আছে, তবে জেনারেশন জেনজির যেটা প্রবলেম আর কি, মানে ওদের মধ্যে এই যে মনোযোগের অভাব, একদমই নাই বলা চলে, মনোযোগের অভাব জিনিসটার কারণে ওরা সেলফ সেন্টার, মানে সেলফ সম্পর্কে কম জানে। সেলফ সম্পর্কে কম জানলে হবে কি, তুমি ইনস্টাগ্রাম দেখে যখন ইন্সপায়ার্ড, তখন আরেকটা ছেলে দামি গাড়ি চালাচ্ছে, তোমার মনে হবে যে এটাই বোধহয় তোমার চাওয়া, ঠিক আছে। আরেকটা ছেলে সুন্দর দেখতে, অনেক সুন্দর, হ্যান্ডসাম, কিন্তু এটাই তোমার চাওয়া। কিন্তু তোমার তো আসলে অন্য কিছু চাওয়ার কথা ছিল। তুমি ভালো গান পারো, তুমি ভালো লেখালেখি করো, তোমার ওইগুলাকে তুমি ভুলে গেছো কিন্তু আস্তে আস্তে। তুমি আস্তে আস্তে ওরকম একটা, অনেক সময় কি বলে এটাকে, মানে শো অফ করার একটা টেন্ডেন্সি তুমি গ্রো করে ফেলছো। আর এটার ওদের দোষ নাই আসলে। এখনকার ছেলেমেয়েরা এত বেশি লোনলি ভাবে বড় হয়, ওদেরকে অনেক বেশি স্ক্রিন টাইমের মধ্যে থাকতে হয়েছে। স্ক্রিন টাইমের মধ্যে থাকা মানে কি, তুমি হচ্ছে গিয়ে তোমার একাকিত্বের সঙ্গী হচ্ছে স্ক্রিন টাইম, কিন্তু একাকিত্বের সঙ্গী আরেকটা মানুষ হওয়ার কথা ছিল। এনি টাইম আমি এবং একাকিত্বের সঙ্গে মানুষ না হয়ে বস্তু হইলে হয় কি, এটা তোমাকে মানে সুদ করবে না প্রপারলি। কিছু পার্টকে বলে নামও করে ফেলে, একদম ওই বস্তুর মতোই করে ফেলে, একটু জড়তা। যেমন ধরো তুমি বোর্ড হওয়া কিংবা একাকিত্ব হওয়া, এটা কিন্তু মানুষের একটা নর্মাল ফেনোমেনন। ইট ইজ নট স্ক্যারি কিছু না, এটা মানুষের মধ্যে আছে, এটা থাকবে, ইটস ওকে। একাকিত্ব হইলেও কি তুমি আরেকটা মানুষের সাথে কথা বললা, আরেকজনকে ফোন করলা, বন্ধুকে ডাকলা, বা তোমার আত্মীয়র কাছে গেলে, আম্মা আব্বা যার কারোর সাথে কথা বল, ভাই বোন, তুমি একাকিত্বটাকে কমালা। কিন্তু এখনকার ফেনোমেনন হচ্ছে মানুষ কারো কাছে আর যাচ্ছে না, কারোর সাথে কথা বলছে না, তারা স্ক্রিন টাইমের মধ্যে দিয়ে একাকিত্বটাকে ঘুচানোর চেষ্টা করছে। কারণ ছোটকাল থেকে সে কাউকে পায়নি পাশে, যে ছোটকালে কাউকে পাইছে তার একাকিত্বটাকে শুটিং করার জন্য, সে বড় হলেও আরেকটা মানুষ খুঁজে পাইতেই চাইবে, কারণ সে আমার একাকিত্ব আসছে, আমি একটা মানুষের সাথে সঙ্গ নিয়ে আমি এটা হচ্ছে কি হেলদিয়ার ওয়ে অফ সুদিং একাকিত্ব। কিন্তু যখন তুমি আনহেলদিয়ার ওয়েতে চলে যাবা,
মানুষ তো বেসিক্যালি সামাজিক প্রাণী, সে কিন্তু আরেকটা মানুষের কোম্পানি চায়, কিন্তু তুমি আরেকটা মানুষের কোম্পানি না চেয়ে তুমি যদি একটা মোবাইলের মধ্যে দিয়ে একাকিত্বটাকে ঘুচাতে চেষ্টা করো, তখন তোমার মধ্যে অনেক ডিসফাংশন আসবে। সেটা কি, তুমি মোবাইলের মধ্যে দিয়ে অনেক কাজ করতে চাবা, অনেকের সাথে কন্ট্যাক্ট করতে চাবা, যেটা হচ্ছে গিয়ে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অনেকের সাথে মেসেজ করতে চাবা যেটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তুমি একটা লোকের চিনো না, তুমি তার সাথে তো সেক্সুয়াল আলাপ শুরু করতে পারো না, কিন্তু তুমি ওখানে করতেছো এবং অনেকেই এখন করতেছে এটা। বিকজ ওই ব্যারিয়ারটা নাই, মানে Barrier-টা ওপাশে কি নাই। আছে হ্যাঁ। মনে হচ্ছে যেন মানে হ্যাঁ জাস্ট টাইপিং, কিন্তু হ্যাঁ, ওপাশে কি রেসপন্স হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কিন্তু রিঅ্যাকশন হচ্ছে। সেও হয়তো রেসপন্স করতে হচ্ছে, অনেকে করতে হচ্ছে। জিনিসটা করাও যে আসলে এটা তো তোমার সাথে তার একটা, শোনো, একটা সেক্স ব্যাপারটাকে, এটা একটা স্পিরিচুয়াল থিং, যে দুইটা মানুষের সাথে মেন্টালি অ্যালাইন হলে তারপর সেক্সুয়াল জিনিসটাতে যাওয়া যাবে বা যাওয়া। কোয়াইট রিলেটেবল। হ্যাঁ, কিন্তু সেটা যদি তুমি প্রথম থেকেই শুরু করে দাও, তখন এটা হয় কি, মানে তুমি একটা ওইটা তোমার মধ্যে অ্যাংজাইটি তৈরি করবে, একাকিত্বকে আরো বাড়াবে। মানে কি, মানে ধরো এটা অনেক সময় যারা বলে, যাদের মধ্যে পিটিএসডি আছে, যাদের মধ্যে অ্যাংজাইটি আছে, তারা যদি ক্যাজুয়াল সেক্স করে, তাদের অ্যাংজাইটি এবং একাকিত্ব আরো বাড়ে। হাউসো আই মিন তখন তো সে আরেকটা সঙ্গই পাইলো, আই মিন না, কিন্তু সে চলে যাওয়ার পরে তার মধ্যে অ্যাংজাইটি এবং একাকিত্ব অনেক বেশি হয় আগের থেকে, অন্যদের চেয়ে। ধরে রাখতে না পারার কারণ কি, মানে চলেই যাচ্ছে কেন দুইটা? কারণ ওরা মানে ও তো আমাকে ভালোবাসে না, মানে কানেক্টেড হইল না, কিন্তু একটা কিছু হয়ে গেল, কিন্তু তারপরে তোমার মধ্যে তুমি মানে ওই ডিসফাংশনটা আরো বাড়বে জিনিসটা। মানে ইউ উইল বি অলওয়েজ এডিক্টেড টু সেক্স, বাট উইল নেভার ফিল লং লাস্টিং হ্যাপিনেস অর গুড। না, এটা আসলে মেডিকেল সায়েন্সও বলে, যদি আমি খুবই নৌবে ব্যাপারে, কিন্তু শুধুমাত্র যদি কোনো রকম অ্যাটাচমেন্ট ছাড়া জাস্ট ক্লাবিং করে আপনি কারোর সাথে আসলে এনগেজড হন, এইটা মেডিকেল সায়েন্সে বলে শুধুমাত্র তখন আপনার টেস্টোস্টেরন যে হরমোনটা, ওই হরমোনটাই বুস্ট করে। আই মিন ওইটা ফর শুধু দ্য টাইম বিং, মানে অল্প সময়ের জন্য। কিন্তু অন্যান্য যে সমস্ত লাভ হরমোনস আছে, ওগুলো কিন্তু নাম হয়ে থাকে, ওগুলো নাম হয়ে আসার থাকে। চান্স পায় না। তাহলে এটা কি একটা মানসিক অসুস্থতা তোমার মধ্যে, শারীরিক মানসিক অসুস্থতা তৈরি করার সম্ভাবনা না? হ্যাঁ, কারণ আপনি সুদিং ভাবে ওখানে গেলেন না, আপনি কোনো একটা রাশ নিয়ে গেলেন, এবং সেই রাশটা তুমি বারবার চাবা। এক্স্যাক্টলি তুমি যেটা বলতেছো নাম হয়ে গেল, হ্যাঁ, ওই জিনিসটা নাম থাকবে, কিন্তু ওই আদার জিনিসটাকে বারবার, ওই রাশটা তোমার মধ্যে ক্রেভিং হবে, ওই ক্রেভিংটাই হচ্ছে ওইটা কাজ করবে উইদাউট এনি অ্যাটাচমেন্ট। সবাই যদি হচ্ছে শুধু উপলব্ধ যেটা, যেটা অনেক পরে উপলব্ধ আনন্দ, অনেক কষ্টের পরে প্রথমে যদি তুমি উইদাউট এনি মেন্টাল কানেকশন যদি তুমি শুরু করে দাও, এটা তোমাকে কিন্তু একসময় এডিকশনে চলে যাবে। এডিকশনে গেলেও কিন্তু এটা কিন্তু বিরাট ডিসফাংশন। ফর এক্সাম্পল ভাই, আমার কাছে মনে হয় এটা শুধুমাত্র যদি সেক্স এডিকশন না, এডিকশন তোমার আছে, পর্ন এডিকশন আছে, তোমার শপিংও একটা এডিকশন, তোমার মানে গেমিং একটা এডিকশন আচ্ছা, তোমার অ্যালকোহল তো আছে, ড্রাগ তো আছে, ওটা বাদ দিলাম, কিন্তু এর মধ্যে আবার ওয়ার্কহোলিজম, যে গ্যাবর্ড ম্যাটে যে তোমার এডিকশন স্পেশালিস্ট ওয়ার্ল্ড ফেমাস, সে তো বলে যে তোমার মানুষ যে ওয়ার্কহোলিক, এটাও ইট ইজ অলসো এডিকশন। সে নিজেকে বলে আমি ওয়ার্কহোলিক এন্ড আমি ডিসফাংশনাল, মানে আমি ডিপলি ট্রমাটাইজড পারসন এন্ড ডিপ্রেসড পারসন, যে কিনা এডিকশনের মধ্যে মানে রোগী মানুষ। হি ইজ এ ডাক্তার, বলে ভালো ডাক্তার হওয়ার নেশায় আমি আমার বউ বাচ্চাদের সাথে আমার সম্পর্ক খারাপ, মানে বলতেছে। আমি একবার একটা মানে ন্যাশনাল জিওগ্রাফিতে একজন এক্সারসাইজ হোলিক, আই মিন সে শুধুমাত্র এক্সারসাইজ করতে, that is also এডিকশনের পর্যায়ে চলে গেছে। I mean you have to be balanced, ঠিক আছে? মানে এটা তুমি কোনো একটা জিনিসে এডিকশনে চলে গেলে, এটা কিন্তু তোমাকে শারীরিক ও মনে করতেছে, কিন্তু দেখবা অনেক বডি বিল্ডার আজকাল কিন্তু হার্ট অ্যাটাক করে মারা যায়। ওভারডুইং ইট, দে আর এডিক্টেড টু দ্যাট। ওরা বুঝতে পারে না যে ওদেরতে আসলে এখানে এত এফোর্ট দিচ্ছে, এখানে আরো কিছু আছে লাইফে যেগুলোকে ব্যালেন্স করা তো উচিত ছিল। তাহলে ভাই হর্নিনেস বলতে আজকে টপিকে আসলে কি আপনি শুধুমাত্র সেক্সুয়ালিটি? হর্নি মানে হচ্ছে কি আমি আসলে হর্নিনেসটাই এখন আমার যেটা মনে হয় একটা বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে। ছেলেরাও মেয়েরা কিভাবে আরো বেশি অ্যাট্রাকশন করবে ওই চিন্তায় থাকে, ঠিক আছে? মানে আর ছেলেরাও কিভাবে অ্যাট্রাক্টেড হবে, মানে কার দ্বারা হবে, ওই চিন্তাটা যদি তোমাকে মস্তিষ্কের বেশিরভাগ জায়গা অকুপাই করে, কাজ করা প্রবলেম। আর হচ্ছে গিয়ে হর্নিনেস বলতে মানে উত্তেজিত থাকা, উত্তেজনাটা হইতে পারে রাজনৈতিক উত্তেজনা হইতে পারে, ঠিক আছে, মারামারি কাটাকাটি, এবং এখানে কে কাকে মারবে। এবং এটা মানে আমার একটা অবজারভেশন হলো কি, আমাদের এই সমাজে আমাদের এশিয়ান প্যারেন্টসরা অনেক বেশি নিয়ন্ত্রণবাদী,
যুগ যুগ ধরে চলে আসতেছে। যুগ যুগ আরব ধরে চলে ছিল- আসছে। মানে এটা হচ্ছে কি, তুমি তোমার মতামতকে তারা গ্রাহ্য করে না, করতে চায় না। তো যেটা হইল কি, ওরা বড় হইলে ওরা অন্যের মতামতকে গ্রাহ্য না করার একটা, এবং নিয়ন্ত্রণ করার, সবাই সবাইকে নিয়ন্ত্রণ করতে চায় খুব বেশি, নিয়ন্ত্রিত হতে কেউই চায় না। কিন্তু চায় না। কিন্তু জিনিসটা তো একটু হেলদিয়ার ওয়ে যদি দিতে হয়, তাহলে হচ্ছে কি, তুমি, আমি তোমাকে সম্মান করি, তুমি আমাকে, এইভাবে এইভাবে চলতে পারার কথা। কিন্তু, এবং আমার এক বন্ধু স্পেনে পড়তে, সেও বলতেছিল যে আমরা বাংলাদেশিরা যখন অন্যান্য দেশি মানুষদের সাথে একটা মিটিংয়ে মিলিত হয়, দেখা যায় বাংলাদেশিরা মনের কথাটাকে মানে ঠিক স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করতে পারে না। হোয়ারএজ আফ্রিকানরা, তারা হয়তো ওই টপিকে বিন্দুমাত্র কিছু জানে না, মানে কোনো একদমই গোমূর্খই নয়, ওই টপিক নিয়ে তারা যত স্বতঃস্ফূর্তভাবে তাদের কথাটা সে বলে। বিশেষ করে এশিয়ানরা বা বাংলাদেশিরাও বেশি, তারা জেনেও অনেক কিছু বলতে পারে না। ইংলিশ পারে না তার না, ইংলিশ অন্য ব্যাপার, ইংলিশও পারে, সবকিছু পারে। এটা কি বলার চর্চা কম এর জন্য কিনা? না না, আমি যেটা মনে করি এটা হচ্ছে গিয়ে, ছোটকাল থেকে ছেলেমেয়েরা যখন নিজের বাড়িতে ক্রমাগতভাবে নিয়ন্ত্রণের শিকার হয়, মানে তুমি একটা কিছু বললে সবচেয়ে এটা না, একটা বাচ্চা, আমি এটা করতে চাই, তুই কি বুঝ না, এই যে এটা যখন তার মনের মধ্যে ঢুকে যায় যে আমি যদি কিছু বলি আমি বোধহয় বিপদে পড়ে যেতে পারি, সেরকম এটা বড় হয়েও তার মনের অবচেতনে এই জিনিসটাই কাজ করে, আমি এটা বললে না জানি কি বিপদে পড়ে যাব। একটা বাদো একটা দেনো মনো মারছে লোকে কিছু বলে, এই জিনিসটা কিন্তু ওখান থেকে গ্রো করে। এটাকে বলে চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজি। চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজিটা ইজ সাচ এ ইম্পর্টেন্ট থিং, যেগুলো আমাদের দেশের লোকজনের জিনিসটা নিয়ে বিন্দুমাত্র কোনো মানে মাথা ব্যথা নাই, এবং তারা মনে করে যে যেভাবেই হোক তাদেরকে দিয়ে আমরা যেটা বলবো সেটা গছাই দিলেই পারলেই, কিন্তু গছানোরও কিন্তু একটা নিয়ম কায়দা আছে। প্যারেন্টিং, গুড প্যারেন্টিং যেটাকে বলে, তুমি কিভাবে বুঝাবা, কিভাবে বলবা। কিন্তু তুমি যদি নাকচ করে দাও ছোটকাল থেকে, এবং বাসার মধ্যে যদি একচ্ছত্র অধিপতি তোমার একজন থাকে এবং সে বলবে আমি যেটাই বলবো, তুমি অঙ্ক পারো না অঙ্কই করতে হবে, তুমি খেলা পারো তুমি খেলা বাদ দিয়ে ওটাই তোমাকে করতে হবে, ঠিক আছে, আমার বাপ দাদা এটা করছে আমরা চাই সবাই ডাক্তার হবে, এই জিনিসগুলা যখন বেশি বেশি করে চর্চা হয় ঘরে ঘরে, ডাক্তার না ইঞ্জিনিয়ার হইতে পারলে তোমার জীবন, অত অন্যরকম প্রতিভা হয়তো ছিল, কিন্তু হু কেয়ার্স, ফ্লারিশ করতে পারলো না। তো এইভাবে যখন ওরা জিনিসটা হয় কি, তখন ওরা কনফিডেন্স, মানে তোমার এই জিনিসটাকে মত প্রকাশ করে আমি বললে না জানি কি বিপদে পড়ে যাব, এই ধারণাটা থেকে মুক্ত হয়ে কথাটা বলতে পারে। এই কারণে তুমি আফ্রিকানদেরকে এই জন্য হোয়াইটরা বেশি পছন্দ করে কেন জানো, ওদের মধ্যে জড়তাটা কম, ওরা আসলে মানে কথা বলে ফেলে, মানে হোয়াট এভার, মানে এটা আই ডোন্ট কেয়ার, মানে এটা হইলো না আই ডোন্ট কেয়ার, কিন্তু আমি যদি ঠিক না হয় না, ওরা কি মনে করবে। এই যে পাছে লোকে কিছু বলে যে বাংলা শব্দটা কোথেকে আসছে, এই কথাটা আমাদের দেশে খুব বেশি প্রযোজ্য, পাছে লোকে কিছু বলে, পাছে লোকে কি বলবে এটা নিয়ে আমাকে এত কেন চিন্তা করতে হবে, কিন্তু করতে হয় কেন, আমাকে মানে ছোটকাল থেকে শিখে দিচ্ছে উনি এটা বলবে, ওরা এটা বলবে, ওরা তুমি কি এটা করছো, মানুষ কি বলবে, এই সারাক্ষণ এই কথাটা কিন্তু বেশি শুনতে হয় এখানে, তুমি এটা বলছো মানুষ কি বলবে, তো মানুষ কি বলবে এটা নিয়ে চিন্তা করতে করতে তো আমাদের জীবন শেষ। তো আমরা কি করতে চাই, কি বলতে চাই, এগুলা আর আমাদের মনে পড়ে না। আমরা মনে করি যে মানুষ কি বলবে, এবং মানুষ কি বলবে ওই নিয়ে সাবকনসিয়াসলি কাজ করে, এগুলো কনসিয়াস নিয়ে, আমাদের আনকনসিয়াস তো মানে মানুষকে ড্রাইভ করে, এটাই হচ্ছে গিয়ে সাইকোলজির মূল বিষয়। তো আমাদের আনকনসিয়াসটা অনেক টক্সিক বাংলাদেশিদের বিশেষ করে। তো এই কিছু জিনিসের কারণে এখানে, আমি তো স্পেনে ছিলাম, তো ওখানে দেখলাম যে কোথাও কোনো পুলিশ নাই, কিন্তু কোনো আইন শৃঙ্খলা ভঙ্গের কারণ নাই। আর এখানে এটাই, আর পুলিশ নাই এর ব্যাপারটা তো আসলে এই কয়েকদিন ধরে বাংলাদেশে চলতেছে, টু বি ভেরি অনেস্ট। ল নাই, তার মানে বাংলা কি এখন নাকি মানে বর্ণের সংখ্যা 36টা, কারণ ল নাই। আচ্ছা, ব্যঞ্জন বর্ণ, হ্যাঁ, ল নাই বোধহয় আর কি, লটা নাই। তো এই জন্য ওই জিনিসগুলা, ওই আমি যেটা বলতেছিলাম যে হাউ নট টু বি হর্নি আর কি, কনসিয়াসলি ওই তুমি কি লাইক করতেছো, কোন ছবিটাতে বেশি সময় ব্যয় করতেছো, এই জিনিসটা একটু কনসিয়াস হইলে তুমি আসলে যেটা লাইক করো, ইউ লাইক দ্যাট। তুমি গান লাইক করো, তুমি গানের শিল্পীদেরকে লাইক করে করে বসে থাকো, তুমি ছবি আঁকা লাইক করো তাদেরকে, এটা কনসিয়াসলি করতে হবে, জোর করে করতে হবে, না হলে কিন্তু ইউ উইল বি ফাকড আপ। অ্যালগরিদম এত বাজে,
তোমাকে পাগল বানায় দিয়ে ছাড়ে দেওয়া ছাড়া মানে আমাকে মানে এইসব টক্সিক আলাপগুলা যে last ইয়াং জেনারেশনরা কি কি সব গ্রুপ করে রাখে, হ্যাঁ এক্সপোজ এই সেই অমুক তমুক 18 এক্সপোজ plus করবে, expose করবে, এক্সপোজে হ্যাঁ আর উই ডেটিং দ্য সেম পারসন, হ্যাঁ এখানে যত ফ্যাটিস মানে কথাবার্তা মানে যত রকমের উইয়ার্ড সব কাহিনী আছে এগুলা সব মানুষ ইন্টারেস্টিং একটা গ্রুপ আসলে, মানে তারা সারাক্ষণ শুধুমাত্র এগুলাই বলতে থাকে। হ্যাঁ এগুলাতে একটা এরকম আপনার টপিকের সাথে মিলানো একটা উমেন্স আর হর্নি টু, হ্যাঁ এরকম একটা গ্রুপ আছে, আচ্ছা আচ্ছা হর্নি টু, আচ্ছা আচ্ছা সেইখানে ওরা যে ওদের ডিপেস্ট ডিজায়ার, হ্যাঁ আর ডার্কেস্ট ডিজায়ার নামেও একটা আছে, মানে হ্যাঁ ওরা এগুলো নিয়ে বলে সব। হ্যাঁ কার কি ডিপেস্ট এবং ডার্কেস্ট ডিজায়ার আছে সেটা নিয়ে বলে। তো অনেকক্ষণ ওই গ্রুপে থাকলে, ফর এক্সাম্পল আমার এরকম যাওয়া হয়েছে চলে কনফেশন তো 101, তো ওইখানে যখন আমি গেছি আমার কাছে মনে হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ বিল্ট অ্যারাউন্ড ইট। তাই না? এটাই মনে হয় না? সমস্যা হয় যে আমার মানে কাছে ওয়ার্ল্ড ইজ বিল্ট অ্যারাউন্ড ইট। হ্যাঁ এটা ছাড়া আর কিছু নাই। আই মিন আমার কাছে তখন মনে হয় তাহলে কি সব মেয়ে এইভাবে ভাবে? আচ্ছা ও কি তাহলে ডিপ ইনসাইড এভাবে ভাবতেছিল? কারণ ওরা অনেকগুলো ইঙ্গিতপূর্ণভাবে একটা নর্মাল কনভারসেশনকেও দেখা যায় ওটার পিছনে যদি কেউ একটা হ্যাঁ ভুল ইঙ্গিত করে, তো ওইটাকে যখন প্রকাশ করতেছে বাক্যে কিংবা ছবিতে কিংবা একটা ন্যাচারাল একটা মানে সাধারণ সাদামাটা একটা ছবি, সেটাকে যখন মিস ইন্টারপ্রেট করতেছে, তখন আমার অন্তঃকরণ, আমার মাইন্ডসেটও একটা পর্যায়ে বিশ্বাস করতে চায় আচ্ছা হ্যাঁ হয়তো বাস্তবতাটা এরকম। কারণ আমরা কিন্তু আসলে খুব কন্ট্যাক্ট করে খুব কম মানুষ। না শুনে এখন এত ফেক আইডি দিয়ে এত ফেক গল্প বলতেছে মানুষ, তাই না? কোনটা যে সত্য মানে আই ডোন্ট নো, মানে কোনটা কি সত্য না মিথ্যা যাচাই করারও উপায় নেই, তো বুঝছো না? অনেকগুলা গ্রুপ আছে এই ধরনের খালি মানে উইয়ার্ড সব গল্প লিখে সাধ্য চাই। এখন আমার কি করা উচিত? আমি একটা 21 বছরের মেয়ে, বুঝছো, মানে আমি একজন 45 বছরের 3 বাচ্চার বাপের সাথে 2 বছর ধরে রিলেশনে আছি, তা এখন ও আমাকে ছেড়ে দিতে চাচ্ছে, আমি ওকে ছেড়ে দিতে পারছি না, আমি অ্যাটাচ হয়ে গেছি, না আমার কি করা উচিত? ওখানে আবার একগুচ্ছ লোক, শত শত লোক মানে মনের স্বাদ মিটিয়ে গালি দেওয়া শুরু করছে তাকে। তো এবার এই ধরনের এরকম মেয়ে ছেলে বা মানে অনেক রকমের উইয়ার্ড গল্প নিয়ে হাজির হয়। তো এগুলা যত ছড়াবে মানুষের মধ্যে বিকৃতি কিন্তু তত ছড়াবে। মানে আমার মানে তুমি অশ্লীলতা যত ছড়াবা এটা কিন্তু একটা ছোঁয়াচে রোগ, এটা মানে অন্যরাও কিন্তু এটা মনে করে যে এটাই বোধহয় সত্য, মানে এরকমই হওয়া উচিত, তাহলে তো আমিও ট্রাই করতে পারি। হ্যাঁ মানে খুব নর্মাল, মানে তখন হচ্ছে একটা ব্যারিয়ার যেটা থাকে এথিক্সের, সাহসের, ওইটা যেন কেটে যায় একটু। মানে এই জন্য বলছি যে হাউ নট টু বি হর্নি, মানে এই সমস্ত কিছুই তো তোমাকে হর্নি করে রাখে। এখন তুমি এই সমস্ত কিছু থেকে তুমি এই সমস্ত কিছু থেকে কিভাবে, এখন তুমি বলো আমার টাইম এগুলা করে মজা লাগে, টাইম পাস করি, কিন্তু এইটাই প্রবলেম আর কি, মানে কোনো একটু হেলদিয়ার আউটলেট দিয়ে টাইম পাস করা বা খেলাধুলা করা বা এটা সেটা, কিন্তু এই জিনিসগুলা পড়তে মজা, কিন্তু জিনিসগুলা সাবকনসিয়াসে একটু খারাপ ইয়া করে, প্রভাব ফেলে। ফাইন, তাহলে আমরা এখন একটা ওয়ার্ম আপ করা শেষ করলাম। তো আজকের পডকাস্টের টপিক হচ্ছে হাউ নট টু বি হর্নি ইন দিস হর্নি সোসাইটি। পডকাস্টটা এখান থেকে শুরু হতে পারতো এই কোয়েশ্চেন থেকেই, ওয়াই ডোন্ট আই নিড টু বি হর্নি? আমার দরকার নাই কেন? আচ্ছা এখন কথা হলো যে তোমার হর্নি তখনই হওয়া দরকার যখন তুমি হর্নি হওয়া দরকার, ঠিক আছে? মানে নট অলওয়েজ হর্নি হলে হয় কি, এটা একটা প্রবলেম, মানে তুমি ইউ ক্যানট ডু উইথ এভরিওয়ান, ঠিক আছে? এখন জিনিসটা হইলো কি না, এখন সাধুরও বলে যে মানে সবকিছু একটা মিডিয়াম মানে মধ্যম পন্থাই উত্তম পন্থা, মানে তুমি এটাকে ছেড়ে দিবা না, এটা তো অবশ্যই একটা মানুষের জন্য জৈবিক চাহিদা পূরণের একটা ভালো আউটলেট। এবং অনেকে স্পিরিচুয়াল গুরুরা বলে যে মানে সেক্সকে তোমার স্পিরিচুয়াল এনলাইটমেন্টের একটা বড় চ্যানেল হিসেবে কাজে লাগানো যায় ইফ ইউ আর রিয়েলি প্রেজেন্ট উইথ হার। রিয়েলি প্রেজেন্ট বলতে ইফ ইউ আর নট কন্ডিশনড উইথ ইউর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ সেক্স, ফিয়ার, অনেক মেয়ের ফিয়ার আছে, চাইল্ডহুড অ্যাবিউজের ফিয়ার আছে, অনেকের হচ্ছে চাইল্ডহুড ট্রমা আছে, ওগুলা যাতে তুমি প্রজেক্ট না করে অন্যের উপরে, কোনো রকম ডিপলি রুটেড ইন ইউর সেলফ অ্যান্ড ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট থেকে যদি তুমি কারোর সাথে রিয়েলি সেক্সটাকে এনজয় করো, সেই সেক্সটা তোমাকে ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি অনেক বাড়ায় দিবে এবং তোমার মধ্যে থেকে এনলাইটমেন্ট করতে পারে জিনিসটাকে। কিন্তু
এই জিনিসটাও টাফ, মানে এই কিন্তু ওই যে তুমি যেটা বললাম, ইফ ইউ প্রজেক্ট ইউর পাস্ট ট্রমা অন দ্য পারসন। আমি এনলাইটেন সেক্স কিংবা কসমিক সেক্সের আইডিয়াটা আসলে ভাই আসলে খুবই কম বুঝি। আমি কি একটা না, কোয়েশ্চেন করতে পারবো? আমি তোমাকে সিম্পলি বুঝাই, সেক্স জিনিসটাকে যদি তুমি রিয়েলি প্রেজেন্ট থেকে, মানে প্রেজেন্ট মোমেন্টে থেকে যদি তুমি এনজয় করতে পারো, নট দ্য ফিউচার, মানে কখন আমার শেষ হয়ে যাবে আবার আমি ওটা করব সেটা করব, হ্যাঁ, অ্যাংজাইটিতে হয় অনেক সময় এগুলো। তো এই জিনিসটাকে যদি কসমিক আমি বলতে চাচ্ছি যে তোমার আসলে ধরো ট্রমা বেস সোসাইটি বলতেছে গভর্নমেন্ট এই সোসাইটিকে কেন, এখানে এখন ট্রমা কি? ট্রমা হচ্ছে গিয়ে অনেকগুলো কারণ। ধরো একটা সোসাইটি ট্রমাটাইজ হয়ে যেতে পারে। এখন ট্রমাটাইজ কেন হবে? ধরো ট্রাম্প একজন ট্রমাটাইজ পারসন গভর্নমেন্টের মতে, ওর বাপে ছিল অ্যালকোহলিক। এখন ট্রমা বলতে গেছে মানুষের চাইল্ডহুডেই মানুষের ট্রমা হয়। ওয়েল, মিলিয়নস অফ মানুষ আছে যাদের বাবা অ্যালকোহলিক ছিল। হ্যাঁ, এখন ওরা কি হয়, যেমন হিটলারের বাবা করেছিল, ও এটা কিভাবে হয়েছে, ও কিন্তু পুরো দুনিয়ার মানুষকে অশান্তিতে রাখে, মানে ও শান্তিতে ছিল না, মানে দে আর নট ইন পিস। তুমি মানে ট্রমা মানে হচ্ছে ইউ আর নট ইন পিস। তোমাকে এটাকে পিসে আনতে হলে তোমাকে যে মানে ওটাকে তোমার করতে হবে, মানে ওটা কি বলে, মিউট করতে হবে ওই জিনিসটাকে, যে জিনিসটা তোমার আনকনসিয়াসে কাজ করতেছে, যে ট্রমাটা কাজ করতেছে, ইউ হ্যাভ টু মিউট। মানে অ্যালকোহলিক ফাদারটা আসলে কি করে? একটা ধরনের অ্যাবসেন্ট ফাদার সিনড্রোম তৈরি করে। না, সেটা তোমাকে মানে অ্যাংজাইটিতে রাখবে সবসময়। মানে ধরো তুমি মানে একটা বাচ্চার মধ্যে ট্রমা কি হয়, মানে একটা শারীরিক, আমি বলি কি করে ট্রমার কারণগুলো তোমাকে বুঝতে হবে। একটা হচ্ছে গিয়ে ভার্বাল অ্যাবিউজ। আচ্ছা, একটা চাইল্ডকে ভার্বাল অ্যাবিউজ করা, মানে ফাদার ইজ বিহেভিং ইন আ ওয়ে যে এটা ফিজিক্যাল অ্যাবিউজ, ভার্বাল অ্যাবিউজ। সাপোজ টু ডু। হ্যাঁ, ফিজিক্যাল এবং ভার্বাল অ্যাবিউজ মানে কি? যখন বাচ্চাটার ওটা চাইল্ডহুড ট্রমা। এই ট্রমার কারণে সে কি হয়, সে তখন তার চিন্তাগুলা অনেক বেশি নেগেটিভ নিজের সম্পর্কে। হি ইজ নট নেভার ইন পিস। তখন সে নানা রকমের ডিসফাংশন তার বিহেভিয়ারে দেখা যায়। সে মানুষকে খুন করবে বা হোয়াট এভার, পাগল পারা, খুনি হয়ে যাবে হিটলারের মতো। টেক্সট বুক ছেড়ে সে হয়তো ওই যে সে হয়তো সফল হতে পারে, দ্যাটস অন্য ব্যাটার। কিন্তু মানে ও মানুষের সাথে তার সম্পর্কগুলা অ্যাবিউসিভ হইতে পারে। তুমি চাইল্ডহুডে অ্যাবিউজ হয়েছে, সে কিন্তু অ্যাবিউজ হবে, সে কিন্তু অন্যদেরকে অ্যাবিউজ করতে চাবে। ঠিক আছে, এটার অনেক রকমের আউটপুট হয় পরবর্তী জীবনে। ঠিক আছে, ওটা হচ্ছে গিয়ে ভার্বাল অ্যাবিউজ, এই যে ট্রমার কারণ। তারপর যুদ্ধ ট্রমার কারণ, সেক্সুয়াল অ্যাবিউজ সব ট্রমার কারণ। এই যে প্রত্যেকটা জিনিস, এই 5-6টা জিনিস চাইল্ডহুড ট্রমা, সিপিটিএসডি বলে, কমপ্লেক্স পোস্ট ট্রমা স্ট্রেস ডিসঅর্ডার, সিপিটিএসডি, কমপ্লেক্স পোস্ট ট্রমা স্ট্রেস ডিসঅর্ডার তৈরি করে। আচ্ছা, মানে যেটা যে পোস্ট ট্রমার, মানে ট্রমার মানে পরবর্তী ওটা পরবর্তী সময় সে আরো ট্রমা খাইতে থাকে, একটা স্ট্রেস ডিসঅর্ডার শুরু করে। তখন ওটাকে সিরিজ হয়ে ওটাকে কমপ্লেক্স পোস্ট ট্রমা স্ট্রেস ডিসঅর্ডার বলে এটাকে। তো সেটা এখন সাইকিয়াট্রিস্টরা বলে এটাকে কিভাবে ওভারকাম করতে হয়, এগুলোর মধ্যে বইটই আছে। কিন্তু তোমাকে কাউকে আগে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে যে আই হ্যাভ এ সিপিটিএসডি অর পিটিএসডি, পোস্ট ট্রমা স্ট্রেস ডিসঅর্ডার। এটা পিটিএসডি বড় বয়সেও হইতে পারে, কেউ হয়তো একটা ভায়োলেন্ট কোনো ঘটনার সম্মুখীন হয়েছে, ঠিক আছে। আর সিপিটিএসডি হচ্ছে গিয়ে একদম ছোট থেকে শুরু হয়, এটা মানে এটা সিরিজে চলতে থাকে। যে সেক্সুয়াল অ্যাবিউজ হচ্ছে যে মেয়েটা, সে পরবর্তীতে ওটা কন্টিনিউশন চলতে থাকে, সে বারবার অ্যাবিউজ হয়। হ্যাঁ, এবং তুমি যেটা বললা ফাদার সিনড্রোম, এটাও একটা ইন্টারেস্টিং টপিক। ফাদার, অ্যাবসেন্ট ফাদার না শুধু, অনেকে বলে না তার ফাদার ইস্যু আছে, যেসব মেয়ে, অনেক মেয়ে আছে ফাদার ইস্যু মানে হচ্ছে গিয়ে আইদার বদরাগী, অ্যাবিউসিভ, তোমার মেয়ের সাথে রিলেশন খারাপ বা অ্যাবসেন্ট থাকতে পারে নানা কারণে। আসলে বলা হয়ে থাকে সাইকোলজি মানুষের অনেক বেশি নির্ভর করে, একটা মানুষের সাইকোলজি, এটা খুব ফান্ডামেন্টাল একটা কথা। তার ফাদারের সাথে তার সম্পর্ক কেমন, তার উপরে সেটা যদি নিরাপদ না হয়, অন্য মানুষের সাথে তার সম্পর্কও নিরাপদ হবে না, আর একটা পুরুষের সাথে বিশেষ করে। এটা কি শুধুমাত্র মানে মেয়েদের ক্ষেত্রেই? মেয়েদেরকে অনিরাপদ বোধ করবে পুরুষের সাথে। আচ্ছা, মানে তারা অ্যাটাচমেন্ট হবে ঠিকই, কিন্তু মানে জিনিসটা হেলদি হবে না, সম্পর্কগুলা আনহেলদি হবে সবসময়, ইট উইল বি আনহেলদি। আর ছেলেদের ক্ষেত্রেও হয়, যদি মায়ের দ্বারা, মা যদি ওভার কন্ট্রোলিং হয়, নার্সিসিস্টিক টাইপের হয়, তাইলে তখন হয় কি, ছেলেরাও তখন মেয়েদের সাথে যে সম্পর্কগুলো করে সেই সম্পর্কগুলোও
হেলদি হয় না। মানে আমার কাছে একটা কোয়েশ্চেন আসে ভাই, আমি করতে পারবো? বলো। Why it always comes with the opposite gendered parent? I mean, আমি মনে হয় মেয়ের সাথে মাও হইতে পারে, হতে তো পারে। মেয়ের সাথে মাও হইতে পারে। তো এখন আসলে এই মেয়ের সাথে মাও হইতে পারে, ওটা হইতে পারে। মেন্টাল ব্রুইজটা আসলে বেশি আসলে অপোজিট জেন্ডার্ড প্যারেন্ট থেকে মেবি। তবে যে সম্পর্ক তো মেয়েরা ধরো একটা মেয়ে একটা ছেলের সাথে করতেছে, তো ইফেক্টটা ওইভাবে করে আসলে শ্যাডোড হয়, শ্যাডোটা ওইভাবে পড়ে, ফাদার থেকে আসে। হ্যাঁ, মেয়ের ক্ষেত্রে অপোজিট জেন্ডারে আসলে ওইভাবে করে রিফ্লেকশনটা পড়ে। হ্যাঁ, অলওয়েজ এটা পুরোপুরি ওইটার মিরর করে ও। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই মিরর করে। অনেক সময় পুশও করে আসলে যে ওকে ওরকম অ্যাবিউসিভ হতে। ফর এক্সাম্পল, মানে ওই যে অ্যাবিউসিভ হবে এমন না, অনেক সময় ওই হচ্ছে ওই ভেড়াটা হয়ে যায় যে এখানে অন্য জায়গায় অ্যাবিউজের জন্য প্রভোগ করে ভেড়াটা হয়ে যায়। হ্যাঁ, উল্টাটা হয়। আইদার ওয়ে, স্পেকট্রামের আইদার ওয়ে একটা পর্যায়ে পড়বে। আইদার এটা ওটা হয় অ্যাবিউসিভ হবে, না হয় অ্যাবিউজ হবে, কিন্তু যেটা হইলে হেলদি হয় ওইটা হবে না। হ্যাঁ, হ্যাঁ। কনসিয়াসনেস খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমার কাছে মনে হয় যে সবকিছু শেষে এসে আমরা বলি যে কনসিয়াস হতে হবে, তাই না? মানে এটাই তো কনসিয়াসনেস। শোনো, এখন জিনিসটা যখন পিটিএসডি হয়, এখন মানুষের মধ্যে বিপিডি দেখা দেয়। বিপিডি কোনটা? বর্ডারলাইন বা Borderline বাইপোলার পার্সোনালিটি। বাইপোলার পারসন, খুবই ভয়ানক ব্যাপার। এটার মেইন সিনড্রোম হচ্ছে গিয়ে এখন ঘরে ঘরে বিপিডি, তুমি ইফ ইউ বিলিভ ইট অর নট। ওরা অনেক মুড সুইং হয় ওদের আসলে, মানে মেইন হচ্ছে গিয়ে দে আর ভেরি মাচ ডিপ্রেশনটা অনেক কাজ করে, মুড সুইং হয়। আরেকটা হয় সেক্স এডিকশন চলে আসে অনেক সময় চলে আসে। এবং অনেক সময় ওদের একটা রিলিজিয়াসলি অনেক বেশি ওরা ইনক্লাইন্ড হয়ে যায়। আই মিন, রিলিজিয়াসলি ইনক্লাইন্ড হইলেও তারা যে কিন্তু তাদের ডিসফাংশনগুলো, সেক্সুয়াল এডিকশনগুলো যে কমাইতে পারে আমার মনে হয় না। রিলিজিয়াস হয়, ওটাও অনেক সময় ফান্ডামেন্টাল হয়ে যায় অনেক বেশি। হ্যাঁ, হ্যাঁ, অনেক বেশি ফান্ডামেন্টালিস্ট হয়ে যায়। তবুও তো এখানে একটা রুল বুক পায়, কিন্তু যখন হচ্ছে সেক্স কিংবা ওয়াইল্ডনেসের প্রতি তো কোনোভাবে এডিক্টেড হয়, আমার তো ওখানে তোমার রুল বুক নাই। আর তখন রুল বুকটা তৈরি করে দিয়েছে ওই যে আপনি শুরুতে বলতেছিলেন যে অ্যালগোরিদমের কথা। হ্যাঁ, ওর রুল বুকটা কি? তুমি যা দেখবা তোমাকে আমি তাই পছন্দ করবা, তোমাকে আমি তাই আরো 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 করে বেশি করে দেখাবো। হ্যাঁ, কন্টিনিউয়াস লুপ, ও লুপের মধ্যে পড়ে যায়, মেকিং এ ড্রিল আউট অফ দেয়ার টু মেক আ র‍্যাবিট হোল। সেটার মধ্যে আসলে একবার হারিয়ে যেতে থাকে। আর এখন হচ্ছে গিয়ে তোমার অ্যাপসের যুগ, ডেটিং অ্যাপস, ফুড অ্যাপস, সবকিছু তো আছে। এভরিথিং ইজ অ্যাভেলেবল এট হ্যান্ড। হ্যাঁ, মানে তুমি চাইলে এটা পাও, যেটা চাও এটা পাও, ইউ ক্যান স্যাটিসফাই। বিশেষ করে মেয়েরা তো চাইলে কোনো ব্যাপারই না। তো জিনিসটা খারাপ দিকটা, কিন্তু যা চাইলেই পাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অ্যাভেলেবিলিটি। তুমি যেটা বললো সেক্স অ্যাডিক্ট হলে তার জন্য খাদ্যের অভাব নাই কিন্তু এখন। হ্যাঁ, একটা পর্যায়ে। কিন্তু আপনি যেটা ওই যে একটা ব্রুইজের কথা বলেন, মেন্টাল ব্রুইজ, যে টেস্টোস্টেরনের বাস্টের থেকে যদি কেউ হচ্ছে ওইটা তাদের বেডরুম পর্যন্ত গড়ায়ও, বা সেটা থেকে তাদের ওই যে ইমোশনাল এমটিনেসটা, ওটা রোধ হয় না, শেষ হয় না ওটা। শোনো, বিপিডি থাকলে, এখন বেশিরভাগ লোকের বিপিডি সিনড্রোম আছে। আমি তোমাকে বলি, মানে অফলাইন বা অনলাইন হোয়াটএভার, মানে আমি একটা স্টেজে অনেকের সাথে পরিচয় হয়েছে আমার ওয়েবসাইটের মাধ্যমে। বেশিরভাগ না, আপনাকে আপনার সেলফ রেফারেন্সিং করতে হবে না, বাট আমি দেখছি যে অনেকেই আজকাল ডায়াগনোজড উইথ বিপিডি। এটা হয়তো ওপেনলি বলে না, সবার সাথে শেয়ার করে না, বাট একটু ভালোভাবে জানতে গেলে, মানে আপনি যখন রিলেশনশিপে এন্টার করেন তখন এগুলো হচ্ছে রিভোক করা শুরু করে, তাই তো? যে তখন দেখা যায় তার এইখানে ডিসফাংশন আছে, এখানে ডিসফাংশন আছে। হ্যাঁ, এখন এই জিনিসটা কি, এখন তারা কিন্তু কনসিয়াস এটা নিয়ে, দে আর মেডিকেশন করতেছে, থেরাপি নিচ্ছে, হ্যাঁ, কিন্তু জিনিসগুলা নিয়ে একটা ওই প্রসেসের মধ্যে আছে। কিন্তু এটা হচ্ছে ভালো দিক, আমি বলবো যে কনসিয়াসটা, অ্যাটলিস্ট কনসিয়াস থাকলে কিন্তু মানে তুমি টোটাল ডিজাস্টার হয়ে যাওয়া থেকে মুক্ত থাকতে পারো কিছুটা হইলো। মানে আমার কাছে মনে হচ্ছে থিওরি অফ কনসিয়াসনেসটা কি, মানে আমি কিভাবে কনসিয়াস থাকতে পারি। না, এখন হচ্ছে কি, এখন ইনফরমেশন যুক্ত। এখন আমি দেখতেছি যে একটা 20-21 বছরের মেয়েও নিজেকে দ্রুত ডায়াগনোস করে ফেলতেছে যে আমার নিজেই করে ফেলতে পারতেছে।
বাট ক্যান শি অর হি না না এরপরে গোয়িং টু সাইকিয়াট্রিস্ট অলসো এবং ডিসকাস যথেষ্ট সচেতন হয় অনেকে হচ্ছে গুগল হেল্প নিয়ে কিংবা হচ্ছে অনলাইন হেল্প নিয়েও যদি হচ্ছে চিন্তা হ্যাঁ করে হ্যাঁ ওটাও উপায় আছে একটু, কিন্তু তবে আমার মনে হয়- কোনটাকে তুমি ডিমিনিশ করতে পারো না, কারণ আসলে অনেকভাবে অনেক উপকৃত হতে পারে। তুমি দেখো নর্মাল বাংলাদেশি ডাক্তারের চেয়ে একজন ভালো সাইকিয়াট্রিস্ট যার কিন্তু ভালো ভালো বই আছে, ইউটিউবে তার পডকাস্ট আছে, তুমি যদি সেগুলো দেখে যদি একটা কিছু বুঝতে পারো এবং সেভাবে নিজেকে পরিচালনা করতে পারো, ইটস ফাইন। কারণ আমি আসলেই খুব সন্দেহান যে আমাদের দেশে ভালো সাইকিয়াট্রিস্ট আছে কিনা এগুলো অ্যাড্রেস করতে পারে, এগুলা প্রপারলি অ্যাড্রেস করতে পারে। কি করলে তোমার এই সমস্ত স্ট্রেস থেকে, এসব ডিসঅর্ডার থেকে কি প্র্যাকটিস করলে তুমি আস্তে আস্তে মোটামুটি 1-1.5 বছরের মধ্যে ফুললি ওভারকাম করে আসতে পারবা। এটা টোটাল একটা ওয়ে অফ আছে, কিন্তু প্রক্রিয়া আছে। তো ওই প্রক্রিয়াগুলো ফলো করতে না পারলে তুমি কিন্তু এটা নিয়ে অলওয়েজ শুড গেট দ্য প্রফেশনাল হেল্প। এটা আসলে প্রফেশনাল হেল্পটা নেওয়া উচিত। মানে হ্যাঁ, এখন অনলাইনে বাইরের দেশের ডাক্তারের সাথে তুমি স্কাইপে দেখা করে এগুলো সর্ট আউট করতে পারো। আমি যেমন হচ্ছে প্রায় অ্যাপ ইউজ করতাম সিবিটি থেরাপি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। আমি নিজে ডায়াগনোজ করছি যে আমার আসলে এটা নিতে হবে। আচ্ছা আচ্ছা। তো আমার কি করতে হবে, আমি আসলে সাইকিয়াট্রিস্টের কাছ থেকে যখন হচ্ছে ডায়াগনোজ হয়েছি তখন একটা পর্যায়ে আছে যে আমার পয়সা নাই, আচ্ছা, এগুলো আবার এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। তো পয়সা নাই, কি করা যাবে? তাহলে অ্যাপের মাধ্যমে হচ্ছে দিয়ে ঢুকে যাই। তো ঢুকে যাওয়ার পর দেখলাম যে অনেকগুলো কোয়েশ্চেনিয়ার তৈরি করা কিন্তু দিন শেষে আবার বলে যে প্রফেশনাল হেল্প তোমরা নাও। আচ্ছা একটা অ্যাপ হচ্ছে ইন্টেলেক্ট, আচ্ছা। তো ওইটা এক্সপ্লোর করার মতো অ্যাপ। কিংবা সিবিটি নিয়ে আসলে অনেক অ্যাপ আছে। হ্যাঁ, অনেকগুলো অ্যাপ আছে, ভালো ভালো অ্যাপ আছে। মজার ব্যাপার হচ্ছে ভালো লাগতেছে বিকজ হচ্ছে এটা ফান্ডেড বাই ফাউন্ডেশন। অনেক বেনেভোলেন্ট ফান্ডাররা এই অ্যাপগুলোকে চালু রাখে টু হেল্প। হ্যাঁ, এখন তো পিপল অ্যারাউন্ড শ্যাডো ওয়ার্ক নিয়েও অনেক অ্যাপস আছে। শ্যাডো ওয়ার্ক খুবই একটা ওপেন সোর্স রাখে এগুলোকে। গুরুত্বপূর্ণ কাজ। শ্যাডো ওয়ার্ক করলে তোমার এই সমস্ত সাইকোলজিক্যাল প্রবলেম থেকে অনেকগুলো আসলে মানে উপায়ও আছে এখান থেকে কনসিয়াসনেস বৃদ্ধি করার জন্য। তো আর এছাড়াও ধরো আমি এক সময় আমার অনেক অ্যাংজাইটিতে আমি অনেক রাত্রেবেলা, তো আমি দেখছি যে আই হ্যাভ টু গো টু স্পিরিচুয়াল পাথ, মানে কাইন্ড অফ মেডিটেশন এরকম নামাজ। তো এখন অনেকের আছে, তুমি দেখবা যে মানে ধর্মীয় দিক নিয়ে তাদের চাইল্ডহুড ট্রমার কারণে তারা ওই সমস্ত শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়, মানে আন্ডারস্ট্যান্ডেবল। বুঝছো, এটাও হয়। তো সবাইকে তো তুমি নামাজ পড়ার মতো একই উপদেশ দিতে পারো না আর কি। হ্যাঁ, তো এখন স্পিরিচুয়ালিটি আমি যেটা মনে করি ইজ নট রিলিজিয়ান, ইটস অল অ্যাবাউট নোয়িং thyself। এখন আপনাকে স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে কি তুমি তোমাকে প্রকৃতভাবে জানবা, তোমার রুহকে জানবা। এটার ওয়েটা হচ্ছে কি, এটা যে পথেই যাও সেই পথেই তুমি এটাকে নিয়ে নাস্তিক তর্ক করে লাভ নাই, ঠিক আছে? স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে কি তোমার নো ইয়োরসেলফ বিয়ন্ড দিস মাইন্ড এন্ড বডি। তো এইটা কিছু তোমার মাইন্ড হচ্ছে গিয়ে, কিন্তু আমাদের এই মাইন্ড যেটা আমরা নিয়ে বহন করে চলেছি, এটা কিন্তু একটা কন্ডিশনড মাইন্ড। এটা তোমার পরিবার দ্বারা কন্ডিশন, সমাজ দ্বারা, পরিপার্শ্ব দ্বারা, সবকিছু দ্বারা। আর এই বডিটাও তুমি সারা জীবন যা কিছু খাইছো ওইগুলা দিয়ে একটা বডি তৈরি হয়েছে। এগুলো কোনো কিছুই আসলে তুমি না, তুমি হচ্ছে এগুলার অতীত একটা সত্তা। তো সেই সত্তাটা কি, সেই সত্তাটাকে কি, সেটাকে খোঁজার জন্য সুফিরা হয়তো সারা জীবন সাধনা করছে এবং তারা ওটাকে বলতেছে রুহ। হিন্দুরা হয়তো সারা জীবন সাধনা করে তারা ওটাকে বলতেছে আত্মা, পরমাত্মা। বুদ্ধরা বলতেছে এটা বুদ্ধা মাইন্ড। এভরিওয়ান ইজ পয়েন্টিং দ্য সেম থিং, ঠিক আছে? এখন আমি ওটাকে কিভাবে দেখা পাবো? তাহলে ওটা তো মাইন্ডকে ক্লিয়ার করতে হবে, মাইন্ডের কন্ডিশনিং থেকে তোমার বাইরে হবে। এখন ধরো আমি সেদিন একটা শুনতেছিলাম যে তোমার একটা নাগা সন্ন্যাসী, মানে সে হচ্ছে কি হিমালয়ের থাকে এবং সে 90 বছর বয়স পর্যন্ত তার চেহারা 30 বছরের যুবকের মতো, এবং চুল মাথা থেকে পর্যন্ত, পা পর্যন্ত, এবং জটাধারী, এবং একটা নেংটি পরেছে থাকে। তো সেই লোক খুব ইন্টারেস্টিং, তার নাম হচ্ছে কি জানি আছে, যাই হোক। তো সেই লোকের একটা স্পিচ একজন ইংলিশ ভদ্রলোক একটা অনুবাদ করে ইউটিউবে ছাড়ছে। তো আমি ওই স্পিচটা শুনলাম। তো সেখানে তার মূল বক্তব্য যেটা খুব ইন্টারেস্টিং, সে বলছে যে কনসিয়াসনেস ইজ নাথিং বাট সেলফ অ্যাওয়ারনেস। হ্যাঁ, এটা খুব, এবং বললো তোমার কনসিয়াসনেস করতে তোমার গুহাতে যাওয়ার দরকার নেই। ইউ ডোন্ট হ্যাভ টু মেডিটেট ইন গুহা এবং কোথায় কি,
তুমি রাস্তায় হাঁটতে হাঁটতে ইউ ক্যান সি ইউর থট, অবজার্ভ ইউর থট, এবং আপ আনটিল দ্য ট্রেন রেক। কথা হচ্ছে যে হ্যাঁ। কিভাবে আসলে অবজার্ভ করা হ্যাঁ, যায়, ওইটা- জানি না, ওইটা তোমাকে এই জানতে busy হবে। hustle and bustle city। না, ওটা তোমাকে জানতে হবে। ওটা জানার অনেক উপায় আছে। আমি যেটা মনে করি যে সাইকোলজিক্যালি তুমি যদি এনকাউন্টার করো সবার আগে, তুমি কি কি কারণে ট্রিগার হও, কি কি তোমাকে ট্রিগার করলে তোমাকে কি করতে হবে, তোমাকে ভয় পাইলে অকারণে এই ভয়টা আসলে কোত্থেকে আসতেছে, সেটা আমার কোন ঘটনা থেকে আসতেছে, সেই জিনিসটাকে তুমি যদি আইডেন্টিফাই করতে পারো এবং নিজেকে সেলফ সাজেশন দিতে পারো, ইট ইজ কামিং ফ্রম দ্য পাস্ট, নট দ্য প্রেজেন্ট মোমেন্ট। আমি ওর এই ঘটনাটি ট্রিগার হয়ে যাচ্ছি, কিন্তু এই ঘটনা আমাকে ট্রিগার করছে আমার এখানে তোমার সাবকনশিয়াস মাইন্ডে অতীতের কোনো ট্রমার ঘটনা আমাকে ট্রিগার করতেছে। তো এই জিনিসগুলো যখন তুমি আইডেন্টিফাই করে সেলফ সাজেশন দিতে পারো, এগুলোর তো প্রপার ওয়ে আছে সাইকোলজিতে, হাউ টু ডিল দ্য ফ্ল্যাশব্যাক। এটাকে বলে ফ্ল্যাশব্যাক, ইমোশনাল ফ্ল্যাশব্যাক। ঠিক আছে? তুমি এই এই আমার এখন ভাবতে ভালো লাগতেছে, হাউ উড বি দ্য সোসাইটি লুক লাইক যদি প্রত্যেক মানুষ সবাইকে সেলফ কারেক্ট করে, সেলফ অ্যানালাইজ করে চলতো। হ্যাঁ ইট উড বি অ্যান ইউটোপিয়া। হ্যাঁ, কিন্তু এটা তো ধরো এখানে কনসিয়াসনেসটা জিনিসটা, হ্যাঁ তো ভালো হইতো, কিন্তু এটা তো এখন যাই হোক, এটা যত বেশি মানুষ আস্তে আস্তে মনে করেন আসলে আমি তোমাকে বলি, আস্তে আস্তে তুমি দেখবো, আমি তো স্পিরিচুয়াল বিভিন্ন পার্সোনালিটিদের পেজ ফলো করি। ধরো এটা 2 বছর আগেও ধরো 1 লাখ ছিল, ওগুলো এখন কয়েক কোটি হয়ে গেছে 1-2 বছরের মধ্যে ফলোয়ার। তার মানে কি মানুষের কনসিয়াসনেস বাড়তেছে। তারা কিন্তু ওই সমস্ত যারা এই ধরো গ্যাবের মটের মতো যারা এই ট্রমা, সাইকোলজি, হিলিং, সেলফ হেল্প, মেডিটেশন, তোমার এই সমস্ত নিয়ে কাজ করে, তাদের ফলোয়ার হু করে বাড়ছে। যেমন সাদগুরু, ও কিন্তু এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য, মানে তাকে চেনে না মানে এমন কেউ নাই। কেন তার এত জনপ্রিয়তা হয়েছে? কারণ হচ্ছে কি, সে যে কথাগুলো বলতেছে এগুলো হচ্ছে গিয়ে তোমার মানে সেলফ হেল্প, মানে কনসিয়াসনেসের কথা। ঠিক আছে? এখন এগুলা ও বলতেছে যে বডি একটা ইঞ্জিনিয়ারিং আছে, বডি কিভাবে চলে, মাইন্ড কিভাবে চলে। হ্যাঁ, এটা একটা ফেনোমেনন। আজ থেকে 1000 বছর আগে বুদ্ধর পিছনে যখন হাজার হাজার লাখ লাখ মানুষ হচ্ছে অনুসারী হয়েছে, তখন বেশি ছিল না, কিন্তু এখন মানুষ সাফার এত বেশি করছে যে দে হ্যাভ টু বি কনসিয়াস, নাইলে যে এই সাফারিং নিয়ে আর বেঁচে থাকা যাচ্ছে না। এই মডার্ন ডে প্রফিটদের নিয়ে তো আসলে অনেক কন্ট্রোভার্সিও আছে। না থাকলেও শোনো, এখন হচ্ছে গিয়ে জিনিসটা সামহাও হেল্প করতেছে তো ফর টাইম বিং যে কোনো মানে আমার কাছে প্রায় আসলে এটা সম্বন্ধে সবচেয়ে বেশি না, আমি মনে করি হেল্প করে। কেন জানো? তুমি বলো, আমি বলি। এখন তুমি এই জিনিসটার ধরো একার্ট টোলে, উনার একটা স্পিরিচুয়াল বুক, বেস্ট সেলিং বইয়ের নাম হচ্ছে গিয়ে পাওয়ার অফ নাও। উনি যেভাবে যা কিছু বলে তার মূল মোদ্দা কথা হচ্ছে, ইফ ইউ ক্যান লিভ ইন দিস মোমেন্ট, হিয়ার অ্যান্ড নাও, এটাই হচ্ছে কি তোমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং গড তোমাকে এইটার জন্যই পাঠাচ্ছে। এই কথাটা যে কত সিম্পল আর কত গভীর, ওর কথাগুলো হচ্ছে কি, তুমি যদি প্রেজেন্ট মোমেন্টে থাকো, তোমার যত নেগেটিভিটি সব উধাও হয়ে যাবে। কিভাবে? ওইটাকে একটা ইলাবোরেটলি বইয়ের মধ্যে লিখছে, পাওয়ার অফ নাও। ঠিক আছে? এখন এই কথাটা কেন বলতেছে, এই কথাটা সাপোর্ট করতেছে সাদগুরুও পর্যন্ত, কারণ ওরাও বলতেছে যে তুমি মেডিটেশন কিভাবে প্রেজেন্ট মোমেন্টে থাকা মানে কি, তুমি ইউ আর নট ডিরাইভড বাই পাস্ট অর ফিউচার। আমরা সাধারণত আমাদের মাইন্ড কি পাস্ট অর ফিউচারে থাকে। মেডিটেশন করা মানে হচ্ছে কি প্রেজেন্ট মোমেন্টে থাকা। প্রেজেন্ট মোমেন্টে থাকা মানে তুমি এখন টোটালি প্রেজেন্ট এবং বুঝতেছো তোমার এখন কি করতে হবে, তোমার কাণ্ড জ্ঞান ঠিক মতো আছে। তুমি যদি পাস্টে থাকো, তুমি যদি ফিউচারে থাকো, তুমি আইদার একটা কোনো ভয়ের মধ্যে থাকবা। কিন্তু কারণ মানুষ এখন স্ট্রেস অ্যাবাউট ফিউচার, তো ফিউচার মধ্যে থাকলে এখন আমাদের 90% চিন্তাই করছে গিয়ে তোমার আননেসেসারি, তোমার ফিউচার নিয়ে দুশ্চিন্তা, যেগুলো জীবনে হয় না, হবেও না। ফিউচার নিয়ে তুমি ভাববা ঠিক আছে, কিন্তু তোমার এই মুহূর্তে তোমার মাইন্ডটা এই মুহূর্তে এখানেই থাকা দরকার, তাইলেই তুমি কাজটা ঠিক মতো করতে পারবা। আমি একটা লক্ষ্য আমার আছে, আমি ওখানে যাব। আমি যদি যাওয়ার সময় পুরো জার্নিটা ওখানে গিয়ে আমি কি পাবো ওইটাই চিন্তা করতে থাকি, আমার মাঝখানে জার্নির মধ্যে যে আনন্দটা পাওয়ার কথা, আমি তো ওটা কিছুই পেলাম না। এবং ওইখানে যাওয়ার পরেও কিন্তু তুমি প্রেজেন্ট থাকতে পারলে না। তুমি তারপরে চিন্তা করলে এখান থেকে আমি তারপরে কোথায় কখন ওইখানে যাব, আবার ওইখানে গিয়ে চিন্তা করো তারপর কোথায় যাব। তো তার মানে কি তোমার মাইন্ডসেট হচ্ছে সারাক্ষণ ফিউচারে থাকা। সারাক্ষণ যদি তুমি ফিউচারে থাকো, তো ইউ লস্ট মাই লাইফ ইজ হ্যাপেনিং ইন দিস মোমেন্ট, নাও, হিয়ার। এই জন্য বলছে অ্যালাইন উইথ দিস মোমেন্ট, অ্যালাইন উইথ প্রেজেন্ট মোমেন্ট। এবং ও যখন কথাগুলো বলতে থাকে যে কিভাবে মাইন্ড কাজ করতেছে, কিভাবে, তখন আস্তে আস্তে ওইটাকে বলে রিজোনেন্স থেরাপি। তো যে শুনে সে আস্তে আস্তে অ্যাংজাইটি থেকে শুরু করে এগুলো আস্তে আস্তে স্থিরতার মধ্যে চলে আসে।
ডেফিনেটলি যে বলে তার দিকটা থেকেও তো এভাবে করে আসলে হতে থাকে। হ্যাঁ, হিয়ার অ্যান্ড নাও। কারণ তুমি যদি সারাক্ষণ ফিউচারে থাকো, তুমি তো প্রেজেন্ট মোমেন্টটাকে মিস করলা, তার মানে লাইফকে মিস করলা। লাইফ তো অলওয়েজ হ্যাপেনিং প্রেজেন্ট মোমেন্ট। ফিউচার মোমেন্ট বলে কি আসলে কিছু আছে? ফিউচার তো প্রেজেন্ট মোমেন্ট। যখন ফিউচার আমার কাছে আসে তখন তো সেটা প্রেজেন্ট মোমেন্টই। আর পাস্ট যেটা, পাস্ট হচ্ছে কি মাইন্ড ইন্টারপ্রিটেশন। আমার মাইন্ড পাস্টটাকে যেভাবে ইন্টারপ্রেট করছে পাস্ট তাই। একই একই ঘটনা তোমার কাছে একরকম, আরেকজনের কাছে আরেক রকম। আমি একটা মানে মানে ভয়াবহ একটা থট প্রভোক করছে আমার মধ্যে, আমি কি এটা বলতে পারবো? বলো। ফর এক্সাম্পল, আপনি যখন এখানে বলতেছেন আই ওয়াজ কানেক্টিং, যে আমি সবসময় ভাবতেছিলাম যে আমাদের আসলে হরিনেস থেকে কেন দূরত্বে থাকা উচিত, মানে হরিনেসটা আমার দরকার নাই কেন ইন দ্য ফার্স্ট প্লেস। তো আপনি তো সেটা একটা ব্যাখ্যা করলেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আসলে আমার আরেকটা প্রশ্ন ছিল যে মানুষের এই ব্যাপারটা থেকে ফিরতে হওয়ার জন্য, আসার জন্য কোন মাইন্ডসেটটা তাকে আবার ফিরাতে পারে। আমি একটা মাইন্ডসেট পেয়েছি এখান থেকে। আপনি যখন বলতেছিলেন, আমি ওই যে রিওয়ার্ড মডেলের যে ব্যাপারটা, যেটা ন্যাচারাল বহু বছরের বছর হয়ে আসছে, যে আপনি যদি দৌড়ান, দৌড়ে যদি একটা শিকার ধরেন, ইউ গেট দ্য ফিডব্যাক, কিংবা আপনি আনন্দ পাচ্ছেন, শিকারের মজাটা পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন। আপনি যদি হুটোপুটি করে সবসময় শিকারই ধরতে চান, মানে এখনই এখানেই হচ্ছে, তাহলে আপনি শুধু মাটিই খাবলাবেন, শিকারটাই ধরতে পারবেন না। তো আপনাকে কষ্টটা করতে হবে দৌড়ের। সো আপনি না, প্রত্যেকটা তুমি হচ্ছে গিয়ে লাইফ ইজ জার্নি, তাই না, জার্নিটাকে তো এনজয় করতে হবে। কিংবা আপনাকে কনসিয়াস থাকতে হবে তোমার একটা every step। ঠিক আছে, তুমি পরে গিয়ে একটা কিছু অ্যাচিভ করবা, কিন্তু যদি অ্যাচিভমেন্টটাই যদি তোমার সব কিছু হয়, ইউ উইল সাফার। সাপোজ একটা লোক ভাবলো আমি বড় গায়ক হব, আমি অনেক ফেম পাবো, ওইটা পেয়ে যাওয়ার পরে সে যদি টোটালি আইডেন্টিফাইড হয়ে যায় উইথ দিস, আমি একজন বড় শিল্পী এবং আমি অনেক ফেমাস, এটাই আমার জীবনের আরাধনা, এবং এটা আমি পেয়ে যাওয়ার পরে কিন্তু ও কিন্তু যখন এটা চলে যায় ও কিন্তু সাফার করতে থাকে। এই জন্য বলা হচ্ছে, একার্ট টোলে যেটা বলে, ডু নট আইডেন্টিফাইড উইথ এনিথিং। তুমি একজনের জামাই, ডু ডোন্ট আইডেন্টিফাই উইথ ইট। তুমি একজনের বাবা, ডু ডোন্ট টোটালি আইডেন্টিফাইড উইথ ইট। তুমি একজন খেলোয়াড়, ডু নট টোটালি। তোমার অনেকগুলো পরিচয় আছে, তোমার একটা জগৎ, সে জগতে এগুলো প্রত্যেকটা একটা টুকরো টুকরো জিনিস, কিন্তু এগুলো কোনোটাই তুমি না। এই জন্য তুমি কোনো কিছু দ্বারা পুরোপুরি আইডেন্টিফাইড হয়ে যায় না। তোমার পরিচয় আরো অনেকগুলো আছে। তুমি খালি একজনের স্ত্রী নও, তুমি খালি একজনের মাতা নও, পিতা নও, তুমি খালি একটা অফিসের চাকুরিজীবী নও, তুমি খালি একটা মধ্যবিত্ত সন্তান নও, তুমি খালি একটা খেলোয়াড় নও, আর্টিস্ট নও, তুমি খালি একটা বডি বিল্ডার নও। তোমার সবকিছু ছোট 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 পরিচয় এক একটা, এবং কোনোটাকে বাদ দিয়ে কোনোটা নয়। এই কারণে বলতেছে ডু নট টোটালি আইডেন্টিফাইড। ধর তুমি একজন গায়ক হয়ে গেলা, তুমি নিজেকে যদি মনে করো আমি একজন শুধু গায়ক, বড় গায়ক, আমি বিখ্যাত, তখন তুমি যদি এটাকে টোটালি আইডেন্টিফাইড হয়ে যাও, তুমি কিন্তু যখন তোমার গায়ক সত্তা চলে যাবে, তুমি কিন্তু পাগল হয়ে যাবে। তোমার মনে হবে যে আমার তো আর কোনো পরিচয় না, এখন আমি কি করব। এই কারণেই তুমি দেখবা জাস্টিন বিবার, সেলেনা গোমেজের মতো বড় বড় গায়করা যখন ওদের পপুলারিটি চলে যায়, ওরা কিন্তু পাগল হয়ে যে রিহ্যাবিলিটেশন সেন্টারে গিয়ে ওরা কিন্তু, বিশেষ করে জাস্টিন বিবার তো এখন পুরো ড্রাগ এডিক্ট, আরেকটা বড় গায়িকা সেও এডিক্ট। এরা কিন্তু যখন এরা এত বেশি ফেমাস হয়ে গেছে, জিনিসটাকে যে আইডেন্টিফাই করে ফেলছে যে আমি, আমার এটাই হচ্ছে আমার আমি, কিন্তু এটা হইলে যখন এটা চলে যাবে তুমি কিন্তু, এই জন্যই বলতেছে যে তুমি যে সংসারে আসো, তুমি সংসার আসো ঠিক আছে, সব কিছুর সাথে টোটালি অ্যাটাচ হয়ে যায় না, টোটালি আইডেন্টিফাইড হয়ে যায় না। এভরিথিং ইজ ফ্লিটিং, এগুলো সবই। আপনি যখন ওই সেলিব্রিটির কথা বলতেছিলেন, আমি একটা আদার হ্যান্ড, আমি সবার জন্য আরেকটা উদাহরণ রাখতে পারি, যেটা কমপ্লিটলি অপোজিট। ইড শিরান যেমন একজন, আমার কাছে মনে হচ্ছে উনি নিজেকে ওইভাবে করে আইডেন্টিফাই করেন নাই, মানে হি ইজ লিডিং এ গুড লাইফ। আচ্ছা, ওকে, হ্যাঁ, ওইটা যদি তোমার, ওরা যদি যখন অনেক নায়ক নায়িকা আছে যে গায়ক গায়িকা সত্তা, নায়িকা সত্তা চলে যাওয়ার পর তারা মানুষের সাথে সামনেও আসে না, লজ্জায়, মানে আসতেই চায় না আর, মনে করে যে তাদের বোধহয় আর খুবই বিড়ম্বনা, এটা বোধহয় খুব লজ্জার ঘটনা। কেন লজ্জার ঘটনা হবে? ইউ ক্যান স্টিল ফাইন। তুমি তোমার আরো কিছু যদি মানে প্রতিভা থাকে, আরো কিছু যদি জীবনে করার থাকে করো, এগুলা 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 লোকলজ্জায় আড়ালে থেকে জীবন পার দরকার তো নাই। না, আসলে দরকার নেই, আসলে মানুষের নিজের জন্য করা উচিত ইন দ্য ফার্স্ট প্লেস। একটা রিকগনিশন আসলে এটা যদি প্রতিভার না, টোটালি আইডেন্টিফাই হয়ে যাওয়া যাবে না, মানে তুমি অনেক জনপ্রিয়,
মানে আপনার ওই রিকগনিশনের দিকে হচ্ছে যদি রিভলভ অ্যারাউন্ড করতে থাকে ওই যে ওইটা ওই রিলেশনশিপের মতো হবে যেটা সেক্স নিয়ে রিভলভ অ্যারাউন্ড করতেছে। হ্যাঁ, একটা রিওয়ার্ড হচ্ছে রিলেশনশিপের সেক্স। এই জন্য আমি বলি একটা মানুষ যখন রিলেশন করবে, Procreation-এর- রিলেশন করার পরে ডু নট টোটালি আইডেন্টিফাইড উইথ দ্য রিলেশন, যে এটাই আমার জীবন, এটাই আমার জগৎ। তখন যার সাথে যাকে তুমি জগৎ বানাচ্ছ সে স্ট্রেসড হয়ে যাবে। খুবই নর্মাল, কারণ তার জন্য অনেক বেশি দায়িত্ব চলে আসে তখন। হ্যাঁ, কিভাবে আপনি খাচ্ছেন, কিভাবে কিভাবে, খাচ্ছেন, সবকিছুর তখন দায়িত্ব নিতে হচ্ছে। দায়িত্ব নিতে হচ্ছে। ডেফিনেটলি স্ট্রেস ফিল স্ট্রেস ফিল করবে। সে যে পার্টি এই কারণে বলতে সে হচ্ছে তোমার বড় একটা জগতের একটা ছোট অংশ। এই 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 তার একটা তোমার কারণে- জগতের মধ্যে তোমার ক্যারিয়ার আছে, তোমার পড়ালেখা Exactly, আছে, তোমার বাবা মা exactly. আছে, তোমার সামাজিক দায়বদ্ধতা আছে, তোমার দায়িত্ব আছে, সমাজের বিভিন্ন রকম কাজ থাকতে পারে। তো সবকিছুর মধ্যে উনি একজন, এবং স্বামীরও অন্য অনেক রকমের দায়িত্ব, তার মধ্যে স্ত্রী একজন। কিন্তু না, আমার স্ত্রী বা আমার জামাই সব, ওভার পজিটিভ আমি সারাক্ষণ ওকে নিয়েই থাকবো, ওকে নিয়েই আমার পরিচয়, ওকে নিয়ে ছবি দিব, মানে এটা তো হলে হয় কি, তখন স্ট্রেস হয়ে যায়, যে পার্টারই স্ট্রেস হয়ে যাবে। এতটা চাপ তো কেউ নিতে পারে না। এবং আপনি তোমার হ্যাপি থাকার দায়িত্ব বাবা তোমার। এক্স্যাক্টলি। এখন দেখা যাচ্ছে তোমাকে আমি হ্যাপি করতে পারি না বলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু আমি তোমাকে কত টাকা হ্যাপি করতে পারবো? মানে একটা মানুষ যদি ডিপলি ডিপ্রেসড অলরেডি থাকে, তাকে হ্যাপি করা কিন্তু মুশকিল। এই তুমি যেটা বলে, এই জন্য নিজেকে নিজেকে নিজে কিছুটা নিজের জন্য। কিছুটা নিজের নিজের জন্য রাখতে হবে। যেমন এটা আমরা যখন- ক্যারিয়ার বলো, হাবি বলো, হোয়াটএভার, কিছু একটা নিজের জন্য না রাখলে, তুমি যদি হাবাইত্যার মতো মনে করো যে মানে তুমি সোসাইটি আপনাকে আর্টিস্ট হিসেবে দেখতে চায়, একজন হাইপার রিয়েলিস্টিক আর্টিস্ট হিসেবে দেখতে চায় বলেই আপনি সবসময় হাইপার রিয়েলিস্টিক আর্টের মধ্যে আপনাকে বুধ হয়ে থাকতে হবে। আই ডোন্ট থিঙ্ক। আর একটা জিনিস তুমি নতুন ভালো উল্লেখ করলা, সোসাইটি নিয়ে। সোসাইটি আসলে মানুষকে, আপনি উল্লেখ করছিলেন না যে হর্নি সোসাইটি। হ্যাঁ, সোসাইটি মানুষকে আসলে কি বার্তা দিচ্ছে সারাক্ষণ? এই যে গ্যাবর ম্যাটের একটা বই আছে যে তোমার দ্য মিথ অফ নর্মাল, তো ওখানে উনি বলতেছে যে সোসাইটি মানুষকে ধারণা দিচ্ছে ইউ আর নট গুড এনাফ। তো তুমি যখন নিজেকে সারাক্ষণ নট গুড এনাফ মনে করবা, তুমি সারাক্ষণই একজন মানে কি জানি কি মানে ক্ষুধার্ত ওই ইয়ার মতো, তোমার সারাক্ষণই চাবা যে এটা ওটা দিয়ে তোমার ক্ষুধা মিটাতে, কিন্তু তোমার ক্ষুধা কখনোই মিটতেছে না। মানে গুড এনাফ নট গুড এনাফ ধারণার যে এত খারাপ, তখন তোমার মনে হবে যে মানে তুমি বোধহয় ফেসবুকে ওর মতো বাড়ি পাইলে, ওর মতো গাড়ি পাইলে, ওর মতো নারী পাইলে তুমি গুড হবা, ওটার পিছনে ছুটতে থাকবা। কিন্তু যতই পাবা, কিন্তু তোমার কিন্তু মনে হবে যে না, আর একটু বেটার পাওয়ার দরকার ছিল। মানে স্যাটিসফাই করবে না, হয়নি তুমি যদি ইনসাইডে তোমার যদি ওই চিন্তাটা আসে আই এম নট গুড এনাফ, তোমার বাইরের জগৎ তোমাকে কখনো, আর ওটাকে মডার্ন ইয়া আরো বেশি এমফাসাইজ করতেছে। অনেক সময় বাবা মারা তো ছোটকালে করেই দেয়, ঠিক আছে, না ফলোয়ার এগেনস্টে যে সবসময় ছোটবেলা থেকে আমরাও আমাদের জেনারেশনে, আপনাদের জেনারেশনে, আপনাদের ডেফিনেটলি আমাদের জেনারেশনে শুনে এসেছি ফলোয়ার্সের অপোজিশনে, আই মিন ফলোয়ার্সের এগেনস্টে দেয়ার ইজ এ ওয়ার্ড কল্ড প্রফেসি। এখন আসছে ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এবং তাদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি এক্সপোজ। হ্যাঁ, শোনো, আমাদের মাথায় তো শোনো, আমাদের তো বাবা মারা সবচেয়ে বেশি তুলনা করে ছোটকালে বাচ্চাদেরকে। এক্স্যাক্টলি। তো তাদের তুলনা করার একটা মানে নিজের মানসিকতা ছোটকাল থেকে নিজেকে নিজে তুলনা করতে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিব এখন, এই মুহূর্তে একটু থামায় দিয়ে হলো। ফর এক্সাম্পল, আমাদের পাড়ায় যখন আমরা হেঁটে যেতাম, একটা বাসা দিয়ে খুব জোরে জোরে পড়াশোনা করতো, মানে ওই ভাইয়া বাদন ভাই, উইথ অল ডিউ রেসপেক্ট, বাদন ভাই যখন পড়াশোনা করতেন, মানে ওই অন্তপক্ষে 10টা বাড়ি পর্যন্ত এ পাশে রেডিয়াসে শোনা যেত আর কি। তো আমার মা কিংবা বাবা কিংবা আমার মা বাবা আমাকে প্রেশার কখনোই দেন নাই, আমি লাকি না। কিন্তু আমার যে ছোটোবেলা থেকে যে সিনিয়র ফ্রেন্ডের সাথে আমরা সবসময় স্কুলে যেতাম, আমার একজন সিনিয়র ফ্রেন্ড ছিল, তো ওনার বাসা থেকে একটা প্রেশার দিত যে তুমি তো পড়ো না, তোমাকে পড়তে দেখে না, তুমি সবসময় এরকম নীরবে নিভৃতে বইয়ের মধ্যে বুধ হয়ে থাকো, বইকে পড়ো, জোরে জোরে পড়তে শুনি তো না কিছু। এই যে একটা প্রেশার, মানে প্রেশার এবং তুলনা, যে ও ভালো করছে তুমি করো নাই, ও বাসার চেয়ে ও ছেলে ভালো করছে তুমি করো নাই, এত বেশি তুলনা করলে হয় কি, ওরা কিন্তু নিজেকে নিজে পরে তুলনা করতে থাকে, এবং আমরা কিন্তু তখন হচ্ছে আমাদেরকে না খুঁজে খুঁজতে গেছি বাঁধন ভাই কি খায়,
বাদন ভাই কি করে, ওনার এতক্ষণ মতো কিভাবে এনার্জি থাকে যে উনি এত জোরে জোরে চিল্লা পড়তে পারে। মানে আমাদের তো একটু হলে গলা শুকায় যায়, কিন্তু আমার কাছে মনে হয় যে এনার্জিটা আরেকটু ইমাজিনেশনে দেয়, আমাদের অন্তর্গত অন্যভাবে তৈরি ছিল, দ্যাট ইজ গুড এনাফ। একটা খুবই গুড কোয়ালিটি গ্রাফিক্স কার্ড তৈরি হতে পারতো ভিতরে, যেটা ইন্টারপ্রেট হয়েছে ম্যানুফ্যাকচারিং এর সময়। ঠিক বলছো। মানে তোমার এটা তোমার এই তুলনাটা হয় কি, যখন তুমি এখন কেউ যদি ফেসবুক দেখে কোনো কোথাও যায়, সে সবসময় অন্যের সাথে তুলনা করবে নিজেকে। তো তুলনা করা মানে কিন্তু তুমি কিন্তু ইউ আর লস্ট। না, আমরা উই বোথ গাইজ ওয়্যার বিল্ট ডিফারেন্ট। বাদন ভাই স্টেট টু গো টু আর্মি, এবং এই তুলনাটাকে এখন সোশ্যাল মিডিয়ার মতো টক্সিক মিডিয়া আরো বেশি উস্কাই দিচ্ছে। এখন তুমি তো আগে কার সাথে কার তুলনা করতে, তুমি খালি কারো মানুষকে দেখলে তুলনা করতে পারতে। এখন তো হচ্ছে খালি এত হাজার হাজার লোক তোমার থেকে বেটার মনে হচ্ছে তোমার কাছে, এবং অ্যালগোরিদম তোমার সামনে সামনে নিয়ে আসতেছে, এবং ম্যাক্সিমাম হচ্ছে ফেক, মাদার ফাকিং ফেক। আমরা একবার ভাবলাম যে বাদন ভাইকে আমরা তুমি যাদেরকে, যেসব মেয়েরা যে সমস্ত কাপল গোল দেখে ইনস্টাগ্রামে, হ্যাঁ বিউটিফুল কাপল, দুনিয়া খালি ঘুরতেছে, হানিমুন পুরো জীবনটাই যেন হানিমুন, এগুলো সব ফেক। এগুলো দুজন এগ্রিমেন্ট করছে, চলো আমরা দুজন এভাবে চলি, আমরা দুজন সুন্দর মডেল, তুমি সুন্দর মেয়ে, আমরা এভাবে দেখাই, দেখবো আমাদের অনেক ফলোয়ার হবে। লাইক উই অলওয়েজ সেট, মানে আমরা ফটোগ্রাফির আগে যেমন সেট করি নিজেদেরকে, হ্যাঁ এগুলো আমরা একটু ভালো করে দেখাতে চাই, কিন্তু ওরা এগুলা দেখে আহা এটাই আমার গোল, কাপল গোল, মানে আই এম নট গুড এনাফ, আমি তোর মতো হইতে পারলাম না। এটা কি করে? এটা তোমাকে ডিপ্রেস করবে। ডিপ্রেস করলে তুমি কি করবা? তুমি নিজের সফলতা হারাবা, তুমি নিজেকে হারাবা, তুমি কি বাল করবা। আমার নেইবারহুডের আরেকটা জিনিস একটু আপনাকে কাহিনী বলি। তো তখন বাদন ভাই তো ওয়াজ বিকাম কাইন্ড অফ আমাদের জন্য রোল মডেল। কারণ বাদন ভাইয়ের এখন আমরা কিন্তু আসলে বাদন ভাই খুব একটা পছন্দও করতেছি না। অন দ্য আদার হ্যান্ড আমরা সোসাইটাল না, প্যারেন্টাল প্রেশারে বাদন ভাইয়ের মতো করে মাঝে মধ্যে একটু পড়ে টরে শোনাচ্ছি, কিন্তু তাকে কিন্তু আমরা খুব পছন্দ করি, তাকে আমরা জব্দই করতে চাই, যে বাদন ভাইকে আমরা একটা জব্দ করব, গিয়ে একটা কিছু করবো, দুষ্টমি বুদ্ধি বেশি আসে, এবং ওইটা ভাবতে আমরা খুব পুলকিত হই, প্লেজার অনুভব করি, আমরা ভাবতে পছন্দ, আমরা করি নাই শেষ পর্যন্ত। কিন্তু এই ইনফ্লুয়েন্সারদেরও আসলে আপনি একটা দেখবেন যে একটা ইফেক্ট এরাও আসলে ভোগ করে, রিভোক ইফেক্ট। সোসাইটি না, ওই যে তুমি দেখবা যেসব প্যারেন্টসের ছেলেমেয়েরা অনেক বেশি ছোটকালে নিয়ন্ত্রণ, তুলনা এগুলার শিকার হয়েছে, অনেক ঘরে ঘরে আছে আমাদের দেশে এই জিনিসগুলা। তারা তাদের সাবকনশিয়াস, ওই যে বললাম একটা পিটিএসডি কিন্তু তাদের মধ্যে অলরেডি রানিং, কম হোক বেশি হোক, মেজর হোক হালকা হোক, ওটা যদি থাকে তারা কিন্তু এই সমস্ত ইনফ্লুয়েন্সার দেখে নিজেদেরকে অনেক বেশি তুলনা করে, এবং একটা পর্যায়ে গিয়ে এটা ওভারবার্ন করে ফেলে তাদেরকে। এবং আমি ওই যে জব্দ করার কথা আমাদের ওইটা বললাম, দ্যাট ওয়াজ ফানি, একটা চাইল্ডহুডে কিংবা হার্মলেস। তো এখানে কিন্তু হার্ম করাটার অ্যাক্সেসটা খুব ইজিয়ার। মানে চাইলে আমরা বাদল ভাইয়ের পড়ার ঘরে ঘুরে একটা পটকা ফুটা দিতে পারি নাই, আমরা ভেবেছি, কিন্তু এখন চাইলেই একটা ব্যাড বাসিং করা, একটা বাজে কমেন্ট করা ওই ইনফ্লুয়েন্সারকেও সহজ। এবং যারা এই মানে তাকেই হচ্ছে ফলোয়ার, তারাই আবার তাকে, আমি আমার খুব একজন পর্ন স্টারের কথা বলি, সে শুধুমাত্র ওকে যে ধরনের কমেন্ট করছে, ওই কমেন্টই হচ্ছে তাড়িত হয়ে হচ্ছে সুইসাইড করে বসলো। মানে দোজ হু হ্যাভ বিন ফলোয়ার্স দে বিকেম দ্য মার্ডারার্স অ্যাজ ওয়েল। মানে এই যে ছোট ছোট জব্দ করার অনুভূতি কিংবা যে কোনো কারণে তারা যে সুখানুভূতি পেয়ে থাকুক তাকে উল্টাপাল্টা কথা বলে উইদাউট ফর এনি গুড রিজন, মানে তাকে তো কখনো তার ত্বকও স্পর্শ করে না কেউ কারো, তার প্রেজেন্সটাই, তার অরাটাই, তার ওইখানকার যে ইমেজটাই তাকে এতখানি হার্ম করছে যে তাকে প্রভোক করছে কমেন্ট করতে। প্রায় আপনি অনেক ইনফ্লুয়েন্সার কেটে কেটে বলতে দেখবেন যে আমাকে বলছে ওই যে টক্সিক, তো আমি বললাম এটা হচ্ছে কি তোমার কমেন্ট সেকশনগুলো অনেক অনেক গালিগালি, মানে আপনি ওটা হোর্ডিং ওয়ার্ড দিয়ে আসলে ডিফাইন করতে পারেন। মেয়েরা এই জন্য প্রায় এখন হেনস্থার শিকার হচ্ছে। তুমি দেখবো অনেকে নির্বাচনের দ্বারায় নির্বাচন থেকে সরে গেছে, এদেরকে তো হেনস্থা করা ইজি, কারণ তাদের নামে আপনি দেখেন তাসনিম জারা, ডক্টর তাসনিম জারা কোথায় সবাই দিয়ে যে ও ট্যাগ লাগিয়ে ওকে বারবার এআই দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে নানা রকম কেচ্চা কাহিনী দিলে একটা মেয়ের তো সুস্থতা নেই সমাজে কোনো রকম। মানে সোশ্যাল মিডিয়ায় যে এই যে অনাচারটা এবং এটার যে দিকটা কোথায়, এবং এই যে তোমার এমনি মাদ্রাসার ছেলেগুলা, এদের কিন্তু অনেকেরই চাইল্ডহুড ট্রমা আছে। ট্রমা বলতে দে আর অ্যাবিউজ বাই দেয়ার টিচার সারাউন্ডিং। এবং এই ঘটনাটা প্রায় হয় যে ছোট মাদ্রাসার ছেলেদেরকে তাদের শিক্ষকরা বলাৎকার করে। বলাৎকার তো একটা পয়েন্ট, এবং এটা সত্যি এটাতে হয় কি, শোনো, এটাতে হয় কি তারাও একসময় টক্সিক হয়ে যায়। মানে আমি বললাম তো এই যে ট্রমাটাইজ যে মানুষ, আনলাভড পিপল ক্যানট লাভ আনাদার পিপল, একটা আনলাভড চাইল্ড, দে আর আনলাভড ইন দেয়ার চাইল্ডহুড,
এইসব ঘটনা ঘটা মানে হচ্ছে গিয়ে মেত্রাঘাত করা, তাদেরকে ওভাবে ট্রমাটাইজের মধ্যে দিয়ে বড় করা মানে হচ্ছে গিয়ে দে আর আনলাভড, মানে তারা ভালোবাসা বঞ্চিত ছিল, এই কারণে তাদের আরেকজনকে ভালোবাসতে একটু মানে তারা ঘৃণাটাকে বেশি ছড়াইতে পারে। কিন্তু আমি অনেক সময় এই যে আপনি যে সেলিব্রিটি কথা বললেন, ফর এক্সাম্পল জাস্টিন বিবার এখন খুব খারাপ অবস্থা আছে, আমি তাদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখছি, দে ট্রাই ইন দেয়ার মানে হাইপ টাইম দে ট্রাই টু স্প্রেড লাভ অ্যারাউন্ড দেয়ার ফলোয়ার্স ফ্যান্স, বাট আমি বলতেছি মানে হোয়াটস ইন দ্য আদার সাইড অফ দ্য কয়েন। হ্যাঁ, মানে ওরা তো আসলে বললাম তো কনসিয়াসনেস না থাকাতে ওরা এই সাইকোলজিক্যাল হ্যাঁ, ওদেরকে identify করার এখন পরে- ওতে গিয়ে বললাম না ওটা হচ্ছে কি অন্য কেস, আইডেন্টিফাই হয়ে গেছে অনেক বেশি একটা কিছু দিয়ে। এই জিনিসটাকে ফেমটাকে হ্যান্ডেল করার জন্য একটা ম্যাচুরিটি লাগে, বয়স লাগে। এত ছোট বাচ্চারা এটাকে এই ম্যাচুরিটি আসে না, এই কারণে বাচ্চাগুলোরই অবস্থা হয়েছে। কম বয়সে বেশিরভাগ দেখবার ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়। কিন্তু আপনি দেখেন ব্ল্যাকের মধ্যে আপনি বললেন যে তারা খুব স্পষ্টভাষী, অনেক বেশি সেলফ কন্ট্রোল, কিন্তু মাইকেল জ্যাকসন উনি কিন্তু কমপ্লিটলি একটা ব্লান্ডার করে বসছেন ওনার সেলিব্রিটি লাইফে, থ্রু অ্যান্ড থ্রু। উনি যে এত বেশি আইডেন্টিফাইড করে ফেলছেন নিজেকে, আমি যদি ওই লেন্সেই দেখি। উনি তো হ্যাঁ অনেক জনপ্রিয়তা সাচ এ থিং, তুমি আর জিনিসটা বুঝবাই না, তোমরাই আমি জীবনে জনপ্রিয় হয়নি তো। হ্যাঁ। এটা একটা এমন জিনিস, এটা হইলে মানুষের পাগলামি মানুষের মধ্যে আসাটা খুব স্বাভাবিক। নানা রকম পাগলামি ঘটনা ঘটে ফেলতে পারে। এত টাকা, এত ফেম, এগুলা হ্যান্ডেল করা, এগুলা নিয়ে তোমাকে নিজেকে স্থির রাখা। অনেক মানুষ এটা পেছন থেকে তখন প্রলুব্ধ করার উইন্ডোটাও পায়। হ্যাঁ, অনেকে প্রলুব্ধ করে, নানা রকমের সুযোগ আসে যেটা তুমি নর্মাল লোকজন পাই না বা পাবো না কখনো। তারা অনেক কিছু দেখে, অনেক কিছু ভিত্তিতে যায়, ওই জিনিসগুলো তাদেরকে এই ধরনের জিনিসে নিতে পারে। ওইটা আবার ডিফারেন্ট কেস। যে পর্যায়ে তারা নিজের সেলফ কন্ট্রোলটা হারায় ফেলতেছে। সেলিব্রিটিদের ব্যাপারটাও ডিফারেন্ট কেস, ঠিক আছে। কিন্তু এমনি মিড লেভেল যে সেলিব্রিটি যারা, তাদেরকে আসলে একটু অ্যানালাইজ করাই যায়। হ্যাঁ, ওরা কিন্তু ফেম এমন একটা জিনিস, ফেম এবং টাকা পয়সা এগুলা পাইলে মানুষের মাথা ঠিক থাকে আসলে সবসময় পসিবল হয়। সবাই এটা সহ্য করতে পারে না আসলে, কতক্ষণে কি আসবে না আসবে, এটা ট্রু। ফর এক্সাম্পল আমি দেখলাম যে এই হাওয়াতে এই যে মার্লন ব্র্যান্ডো একজন বিখ্যাত ওই অভিনেতা, তার অটোবায়োগ্রাফিতে দেখবা সে কিন্তু তার 10টা না 12টা গার্লফ্রেন্ড ছিল, বউ ছিল, অনেকগুলো বিয়ে করছে, কিন্তু শেষ জীবনে সে খুব একাকিত্বে ছিল, কেউ তার পাশে ছিল না। তো সে চাইল্ডহুডও কিন্তু সে এরকম, তার ফাদার ওয়াজ অ্যালকোহলিক, নির্যাতনকারী, এবং তার মায়ের সাথে সে বড় হয়েছে। তো এই সমস্ত কেসে যেটা হয় যে ওই যে বললাম যে ফাদারের সাথে সম্পর্কটা নিরাপদ না বলে ওই যে মানুষের সাথে সম্পর্কগুলো, বিশেষ করে লাভ অ্যাফেয়ার, এগুলা নিরাপদ। সে মেয়েদের সাথে গেছে, বলা হয়ে থাকে তার মা তাকে অনেক বেশি বড় করছে, এটা সেটা। এখন হয় কি, সে নিজে বলতে চাচ্ছে বা সাইকিয়াট্রিস্টরা বলে যে তার মধ্যে যেটা হয়েছে যে সে অ্যাকসেপ্টেন্স ভ্যালিডেশন ফ্রম দ্য অপোজিট সাইড, এটা যখন তার কারোর মধ্যে খুব বেশি কাজ করে, তারা যে মেয়েকে মিট করে তার কাছ থেকে অ্যাকসেপ্টেন্স ভ্যালিডেশন চায়। বুঝছো? কিন্তু অন দ্য আদার সাইড এখন ওই মেয়ের সাথে সবার সাথে তো অ্যাকসেপ্টেন্স ভ্যালিডেশন দরকার নাই, কিন্তু তারা চায় সবার কাছ থেকে। সবার কাছ থেকে চাইতে গিয়ে তারা অনেকগুলা রিলেশনের মধ্যে একটা পর একটা। এই ভ্যালিডেশন চাওয়ার ব্যাপারটা অপোজিশনে আসলে মেয়েই যদি হয়, তারা আসলে এটা ইনকনফিডেন্স হিসেবে কখনো আইডেন্টিফাই করতে পারে। সে তার চার্ম এত বেশি ছিল, তার ক্যারিশমা এত বেশি ছিল, সব মেয়ে তার প্রতি আকৃষ্ট হইতো, তো সে এরকম করে অনেকগুলা রিলেশনে গেছে। কিন্তু প্রবলেম কি যে ওই যে কারোর সাথে তার রিয়েল কানেকশন যেটাকে বলে, এটা হয় না। এবং এটা আরেকটা কি, ওই যে তোমার বললাম, ওই যে সাপোজ ওর হয়তো একটা পিটিএসডি ছিল, মানে যেটা গ্যাবর বেটা বলছে যে ও যে ছোটকালে ও একটা যুদ্ধ, হাঙ্গেরিতে জন্ম হয়েছে, ও যখন জন্ম হয়েছে সৈন্যরা ইহুদি ধরে ধরে খুন করতেছিল, ওর মা ট্রমাটাইজ হয়ে গেছিল, ওর মা কান্নাকাটি করতেছিল, ওর মায়ের কান্না দেখে, ওর মায়ের চেহারা দেখে, ও 2 বছরের বাচ্চা, ও কিন্তু সারাক্ষণ কান্না করতেছিল, এবং ও মনে হচ্ছিল না, ও তো যুদ্ধ বোঝে না, কিন্তু ওর মায়ের যে ট্রমা ওইটাকে ও ট্রান্সফার হয়ে গেছে ওর মধ্যে। এরপরে ওকে দেওয়া হয়েছে অন্য আরেকটা দত্তক পরিবারের কাছে যাতে ও বাঁচে আর একটু বড় হওয়ার পর। তো ও কিন্তু মনে করছে যে এখানে একটা বিচ্ছেদ ঘটে গেছে বিশাল রকমের, মানে আমি বোধহয় নট গুণে না, ওই জন্য আমার মা আমাকে সাথে রাখে নাই, এরকম একটা ও বলতে চাচ্ছে যে আমার আসছিল, বা এই কারণে ও সারা জীবন কিন্তু একজন সফল হওয়ার জন্য লড়াই করে গেছে, মানে অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ভ্যালিডেশন ফ্রম আদার্স। এইটা অনেক বেশি যখন মানুষের মধ্যে কাজ করে,
তখন কিন্তু তারা কিন্তু একটা এডিকশনের মধ্যে, ওইটা কিন্তু ডিসফাংশন, ডিপ্রেশন থাকে তাদের মধ্যে। তখন তারা ডিপ্রেশন কমানোর জন্য হয়তো একটা সিডি কালেকশনের এডিকশন, কিংবা তোমার কোনো একটা ন্যাকটাকে ধরে বসে। হ্যাঁ ওয়ার্কহলিক, এইটা সেটা। এবং একটা গুরুত্বপূর্ণ কথা ম্যাটে বলছে, বেশিরভাগ ডাক্তার যারা বড় ডাক্তার, এরা বেশিরভাগ ডিপলি ট্রমাটাইজ পিপল ইন চাইল্ডহুড। কারণ অনেক সময় দেখা যায় তারা খুব সাকসেস ওরিয়েন্টেড লোকজন, খুব সাকসেস ওরিয়েন্টেড লোকজন কিন্তু মানে তারা হচ্ছে ভ্যালিডেশন অ্যাকসেপ্টেন্সের উপরে বেশি নজর দেয় রেদার দেন পার্সোনাল রিলেশনশিপ। আই ক্যান রিলেট বিকজ আমি এই ধরনের মানুষ আসলে দেখেছি। আমি অনেকগুলো এক্সাম্পল সাথে সাথে আমার সাথে সাথে চলে আসছে। এবং ও বলতে চাচ্ছে যে বেশিরভাগ ক্রনিক ডিজিজ ইজ রিলেটেড উইথ পিটিএসডি অর ডিপ্রেশন অর হোয়াট এভার। এটা সাইকোলজিক্যাল হিলিং এর মাধ্যমে এই সমস্ত রোগ টোটালি বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এখনকার ডাক্তাররা দে ডোন্ট বদার অ্যাবাউট এনিথিং সাইকোলজি। রোগীকে খালি কত টেস্ট দিবে, সিমটম দেখবে, ওষুধ দিবে, কিন্তু ওই রোগ জীবনও ভালো হয় না। আপনি আমাকে একটা পর্যায়ে মাফ করে দিন, আমি খুব বাজেভাবে এইখানেই হচ্ছে ইন্টারপ্রেট করে আমাদের আজকে সেশন শেষ করলাম। বিকজ ইট শুড বি এ ড্রাফট। এটা এডিটিং ফেজে আসছে, এটা ড্রাফট মানে ড্রাফট। অনেক লম্বা হয়ে গেছে তো জিনিসটা। না না, লম্বা হচ্ছে, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, মানে এখন একটু অ্যানালাইজ করা উচিত। আমরা এটা একটু, আমি তোমাকে আরো কিছু কথা বলে এগুলা না পরে না, আপনার পরে এটা না, বলতেই দিব না। না পরে না হয় নাহলে আপনি স্ক্রিপ্ট লিখবেন না আবার রেকর্ডিং করলে ওগুলাকে ঠিক করব। ভাইয়া, এক বসায় হবে না। না আমি তোমাকে কয়েকটা জাস্ট শর্টের মধ্যে, এটা একটা আমাদের অন্য এরপরে- টপিকে চলে আসছি যখন, ওই টপিকে আমি কয়েকটা জিনিস শর্টের মধ্যে বলি। এখানে অথবা আপনি 5টা টপিক নিয়ে কথা বলে ফেলছেন, মানে এই প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা না পডকাস্ট না হতে আমি পারে। তোমাকে বলি, একটু বলি, তার মানে পরে আমরা ওইটা এইটা দিয়ে edit sort out করে করবো। বন্ধ করে দেবো, ঠিক এটা আছে, sort out অসুবিধা করবো, নেই। okay, সেটা হলো okay. যে আনিতা মুরজানি, ক্যান্সার সার্ভাইভার, ও একটা বই লিখছে ডাইং টু বি মি। মানে আমি নিজে হওয়ার জন্য মরে যাচ্ছি, মরে যাবো। ডাইং টু বি মি। ও স্টেজ 7 ক্যান্সার থেকে বেঁচে আসছে। কিভাবে? স্টেজ কত? 7। ওরে বাবা, এই আবার কোন মানে stage? মরার একদমই আমি আগে। যে 7 নাকি 4 আমি জানি না, লাস্ট স্টেজ আর কি। ও ডাক্তার বলছে ও 8 সপ্তাহ বাঁচবে। ওই অবস্থা থেকে ও বেঁচে আসছে, এবং বেঁচে এসেও একটা বই লিখছে যে ডাইং টু বি মি, মানে আমি আমার নিজে মরে যাচ্ছিলাম, নিজে হইতে পারি নাই বলে হইতে পারছি বলে বেঁচে আসছি। তো ওর হচ্ছে কি একটা ওয়ে অফ হিলিং আছে, ওখানে ও ট্রেনিং দেয় কীভাবে তোমার উইদাউট মেডিকেশন ইউ ক্যান গেট আউট দিস। ওর কথা হচ্ছে যে এটা তোমার সাইকোলজিক্যাল ডিসফাংশন ক্যান্সারের কারণ, মেন্টাল ডিসফাংশন, এবং ইট ক্যান বি হিলড উইথ কনসিয়াসনেস। তারপরে আসলে ইজ দ্যাট এ থিওরি? মানে এটা কি অ্যাপ্রুভড বাই দ্য মেডিকেলের গোষ্ঠী যদি আমি আচ্ছা, এই জায়গাটা পুম্প হয়ে যাবে। তারপরে আমি আরেকজন ডাক্তারের কথা বলি, ডক্টর জনি সান। উনি নিউ ইয়র্কে অর্থোপেডিক ডাক্তার, 40 বছর ছিল। উনি অর্থোপেডিক্সের অপারেশন করছে সারা জীবনভর, এবং করে দেখছে যে ব্যাক পেইনের যে সমস্ত অপারেশন গুরুতর, এগুলাতে 90% কেসে রোগী ভালো হয় না। ওনার তারপর ধারণা হয়েছে দ্যাট মাস্ট বি, ইট ইজ নট মাস্ট, দ্য ডিজিজ ইজ মাস্ট নট বি ফিজিক্যাল, ইট ইজ সামথিং এলস। এরপরে উনি ওদের সাইকোলজিক্যাল স্টেট নিয়ে স্টাডি শুরু করলো প্রত্যেকটা ব্যাক পেইন রোগীর। স্টাডি করতে করতে দেখলো ব্যাক পেইন রোগীর 90% রোগীর বাপ হচ্ছে বদরাগী। এই বদরাগের সাথে তাহলে এই রোগের কি সম্পর্ক? এবারও ওদের সাইকোলজিক্যাল প্যাটার্ন স্টাডি করা শুরু করলো। আইদার দে আর পিপল প্লিজিং, আইদার দে আর পারফেকশনিস্ট, আইদার দে আর যে কতগুলা ক্রাইটেরিয়া সে আইডেন্টিফাই করে। অলরেডি আমার মাথায় 2-3-4টা এক্সাম্পল আছে, আমি প্রত্যেকটা খাপে খাপে মিলাচ্ছি। আপনি যে কয়টা অ্যাট্রিবিউট বলতেছেন প্রত্যেকটা বলতেছে। There are people, certain people, and I will expose their names. তুমি তাদেরকে বললে তারা বলবে এম আই ম্যাড, তুমি আমার কি বালের কথা বলো, এগুলা কেউ বিশ্বাস করতে চায় না। যাই হোক, আমি এগুলো নিয়ে অনেক স্টাডি করছি, বলতেছি তোমাকে। মানে তাদেরকে একদম সাইড আউট করে ফেলা যাচ্ছে, মানে তাদেরকে একটা গ্রুপ করে ফেলা যাচ্ছে। হ্যাঁ, বলতেছে যে এই জিনিসগুলা ওদের মধ্যে আছে, এবং এই জিনিস তারাও কিন্তু সে বলতে চাচ্ছে ইট ইজ অ্যাকচুয়ালি পিটিএসডি, এবং ওইটাকে যদি হিল করা যায় তাহলে এই রোগ অটোমেটিক সেরে যাবে। এবং তাকে নিয়ে একটা মুভি আছে, ডক্টর দি রেজ নামে। ওখানে সে কিভাবে কতগুলা রোগীকে জাস্ট সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিয়ে একদম 20-30 বছরের পুরোনো এই ব্যাক পেনের অসুখ সারা ফেলছে। অ্যামেজিং। এবং তার একটা বই আছে হিলিং ব্যাক পেইন, এটা অডিও বুক আছে ইউটিউবে। ইফ এনিওয়ান ওয়ান্ট টু লিসেন ইট, অডিও কানে হেডফোন দিয়ে খালি শুনলে দে ক্যান রিলেট ইট, যে কীভাবে কী হচ্ছে ব্যাপারটা, কোত্থেকে আসতেছে। এবং এটা অনেকে শুধু বই শুনেই তোমার পেইন 50% কমে যেতে পারে।
তো এই জিনিসগুলো এটা কি শুধুমাত্র only related to the back pain, মানে এখন এটা আমি আবার আসতেছি, এবার ব্যাক পেইনের থেকে এবার শুরু করে এর Cancer. ইয়াতে উনার অনুসারীরা যারা এটাকে উনার এই মেডিটেশন প্রসেসটাকে আরো আগায় নিতে যাচ্ছে, আরো বড় বড় ডাক্তার অনেকে এটার একটা ওয়ে অফ স্কুল করে ফেলছে, এবং তারা দেখলো নট অনলি ব্যাক পেইন, মিনিমাম 13 থেকে 14টা ক্রনিক ডিজিজ আছে যেটার সাথে আসলে সাইকোলজিক্যাল লিঙ্কড। এটাকে তারা বলছে দি মাইন্ড বডি সিনড্রোম, টিএমএস সংক্ষেপে এদেরকে, এবং এসব ডাক্তারকে বলা হচ্ছে টিএমএস স্পেশালিস্ট, দি মাইন্ড বডি সিনড্রোম স্পেশালিস্ট। তারা এটাকে এই সিমটমটাকে এভাবে ঠিক করে। আমেরিকার নিউ ইয়র্কে এটা নিয়ে বড় বড় ইনস্টিটিউট আছে। আচ্ছা যাই হোক, তো এই 13 থেকে 14টার মধ্যে তোমার মাইগ্রেন পর্যন্ত আছে। আচ্ছা, মাইগ্রেনও আচ্ছা গেল, ফাইব্রোমেলাজিয়া, বেশিরভাগ মহিলাদের ওই ব্যাক পেনের সংক্রান্ত জিনিসপত্র। আচ্ছা যাই হোক, তো এইগুলা নিয়ে কাজ করতে করতে এরপরে এবার চলে আসে ক্যান্সার পর্যন্ত, যখন আনিতা মুরজানি একই কথা বললো। এরপরে আমি ডক্টর গ্যাবর ম্যাটের কিছু পডকাস্ট আছে ইয়ার সাথে, জয় শেঠি। গ্যাবর ম্যাটেও কিন্তু একই ধারণার, মানে সেও ওই যে মাইন্ড বডি নিয়ে খুব বেশি কনসার্ন এবং বলতে চায় একই কথা। সেও তার সাক্ষাৎকারে এই রেফারেন্সগুলোই দিছে, আনিতা মুরজানি, তারপরে জনি সার্নো, এবং বলতেছে যে এটা টোটালি মাইন্ড এবং বডি আমাদের আসলে এত ইন্টার রিলেটেড, এই জিনিসগুলো এখনো পর্যন্ত ডাক্তাররা বেশি এক্সপ্লোর করতে পারেনি। তো মাইন্ড থেকেই, মাইন্ড যখন হিল হয় বডি অটোমেটিক্যালি হিল হয়, এবং সেই প্রথম বলতেছে যে ইট ইজ নট ডিজিজ, ইট ইজ ডিজ ইজ when you are not at ease আচ্ছা আচ্ছা with your mind, তখন ডিজিজ তৈরি হয়। ঠিক আছে, তো এই জিনিসটা মানে আমি যেটা আর কি বুঝলাম আর কি, যে মাইন্ড বডি কতটা ইন্টার রিলেটেড। আর মাইন্ড কমফোর্টেবল না থাকলে বডি কমফোর্টেবল থাকবে না। হ্যাঁ, মাইন্ড যদি, ওই যে বললাম, ওই যে কিছু সাইকোলজিক্যাল স্টেট আছে ব্যাক পেন যাদের আছে এগুলো, এবং ডাক্তার জনি সার্নো বললো যে আমেরিকায় এক সময় এগুলো কিন্তু স্ট্রেস রিলেটেড, স্ট্রেস থেকে এই সমস্ত পেইনগুলো বাড়ে, যাদেরই ব্যাক পেন ক্রনিক আছে দেখবা যে ওরা যখন বেশি স্ট্রেসে থাকে তখন এটা বাড়ে। তো ও বললো যে আমেরিকায় এক সময় স্ট্রেস যখন স্ট্রেসের সাথে বডির সম্পর্ক আছে, তো বডি তো একটা সার্টেন স্টেজ পর্যন্ত স্ট্রেস নিতে পারে, এরপরে যদি বেশি হয় তখন সে একটা রোগ বাধায় বসে শরীরে। ঠিক আছে, ধরো এক সময় দেখা গেছে আমেরিকায় গণহারে হচ্ছে গিয়ে গ্যাস্ট্রিক রোগ, স্ট্রেসের সাথে গ্যাস্ট্রিকের সম্পর্ক হয়ে গেছিল। তো যখন মানুষ গ্যাস্ট্রিক হচ্ছে, স্ট্রেস বেশি, তখন কহিল কি আমেরিকায় অ্যান্টি গ্যাস্ট্রিক ওষুধ বাইর হলো। ও একটা আমি যে 13-14টা রোগের কথা বললাম তার মধ্যে একটা হচ্ছে গিয়ে ইরিটেবল বাউল সিনড্রোম। বাওয়েল মুভমেন্টটা ঠিক ইরিটেবল মানে বাউলের হজম সমস্যা আছে অনেক মানুষের, দেখবা হজমে ভীষণ সমস্যা, এটাও কিন্তু পিটিএসডি। আচ্ছা যাই হোক, তো ওই যেটা বলতেছিলাম কি জানি, স্ট্রেস। তো স্ট্রেসের মানে গ্যাস্ট্রিকের ওষুধ যখন আবিষ্কার হয়ে গেল তখন কিন্তু গ্যাস্ট্রিকটা বন্ধ হয়ে গেল, কিন্তু একটা তো আউটলেট দরকার স্ট্রেস শরীরের মধ্যে, যেখানে এটাকে সে ধারণ করবে। তখন শুরু হয়ে গেল নাকি প্যান্ডেমিক আকারে ব্যাক পেইন আমেরিকাতে। বুঝছো, একটা অসুখ সারছো আরেকটাতে চলে গেছে। স্ট্রেস তো কমে না, স্ট্রেস তো আগের মধ্যে আছে, তুমি খালি একটা সিনড্রোম ঠিক করছো। এই জন্য উনি বলতেছে যে জিনিসটা আসলে কোত্থেকে আসতেছে ওইটাকে আগে রুট সর্ট আউট করলে তোমার এই জিনিসটা বুঝতে সুবিধা হয়। আচ্ছা, হোয়াট ডু ইউ থিঙ্ক ভাই, প্রেগন্যান্সির পরপরই কি কোনো রকম পোস্ট ট্রমা সিনড্রোম দেখা দেবে এদের মধ্যে? হয় অনেক সময়, হ্যাঁ। আচ্ছা, তোমার ওইটা কি কোনোভাবে আদার পার্টনারকেও হচ্ছে ইফেক্ট করে ফেলতে পারে? হ্যাঁ, করে ফেলতে পারে। এই জন্য আদার পার্টনারকে কনসিয়াস থাকতে হবে জিনিসগুলোতে এবং প্রেজেন্ট থাকতে হবে। আর এই ট্রমা ফাইটটা থেকে আসলে আরো বড় ট্রমা শিকার হতে পারে হ্যাঁ, তাকে মনে করতে হবে যে they can pass on to the generation. সে যেটাতে আছে এখন এই মুহূর্তে, এটা তার সে আসলে সে না, এটা হচ্ছে গিয়ে তার এটা হচ্ছে গিয়ে সে আনকনসিয়াস মাইন্ড আছে এখন একটু, এবং এটা আসলে সে না। there is a name for it, মানে যে postnatal stress disorder। হ্যাঁ, ওই সময় তোমাকে রিয়েলি চ্যালেঞ্জিং, ওই সময় তোমাকে প্রেজেন্ট থাকতে হবে এবং ডিসআইডেন্টিফাই করতে হবে, মানে ইউ ডোন্ট হ্যাভ টু টেক এভরিথিং সিরিয়াসলি। হ্যাঁ, ওইটা হয়, ওইটা মেয়েদের মধ্যে অনেকেই হয় তোমার পরবর্তী। ওই সময় মেয়েরা যদি নিজের বাবা মার সাথে থাকতে পারে সবচেয়ে বেটার হয়। হাজব্যান্ড ওয়াইফ না থেকে একজন দুজন গুরুজন যদি থাকে সাথে, ভেজাল তো লাগে যেতেই পারে, মানে তখন মানে অন্য অনেকগুলো ইস্যুস টিস্যুস এগুলো সবকিছু মিলে ভেজাল লাগে যেতেই পারে। তো ওই ট্রমাটা নানি সবচেয়ে ভালো, নানিরা সবচেয়ে ভালো হেল্প করতে পারে। ওই ট্রমাটা আবার জেনারেশনের কাছে পাস না হয়ে যায়, মানে দেখা যায় ওটা যদি একটা ব্যাড ডিভোর্সের দিকে চলে যায়, কখনো ওইখান থেকে শুরু হচ্ছে পোস্ট ন্যাটাল একটা স্ট্রেস ডিসঅর্ডার থেকে একটা ব্যাড ডিভোর্স, মানে আপনি জাস্ট থিঙ্ক। না, এটাই আসলে এখন সবাই এত হর্নি থাকে যে মানে ওর বউ এখানে
হয়তো সেক্স করতে পারছে না একটা নির্দিষ্ট সময়ের জন্য, তাতেই ওর মাথা খারাপ। মাথা খারাপ হয়ে গেল ও তখন যখন আদার অপশন ট্রাই করলো, এটা নিয়ে ভেজাল হয়ে গেল। এটা হয়। আরো একটা ব্যাপার হচ্ছে যে ওই মেয়ে তো আসলে আরো অনেক কারণেই হচ্ছে মানে স্ট্রেস কিংবা হুদাই সন্দেহ করতেছে কিংবা এই ধরনের জিনিসগুলো তাকে ট্রিগার করতেছে, বিকজ শরীর তো ছিঁড়ে বেড়ে হচ্ছে বাচ্চা বেরোয় একদম, মানে ওইটাই তো পেইন, হ্যাঁ, বডি পেইন থেকে তোমার এটা মাইন্ডের পেইন, মানে এটা ওই পেইনটা মাইন্ডকে ওকুপাই করে, যেটা মানে এটা তো রেসিপ্রোকাল না, মানে বলে হ্যাঁ, যে এই পেইন, when a pain is residing in your body, it comes to your mind, মানে শুধু মাইন্ড থেকে যাচ্ছে এমন তো না, মানে বডি থেকে যাচ্ছে গিয়ে মাইন্ডের তোমার চিন্তাকে সে, এটারও টেকনিক আছে যে কিভাবে এটাকে মাইন্ডে চলে যাওয়া যেতে দিবে না। যে কোনো একটা যখনই ট্রিগার হবে তুমি চিন্তা করো যে একটা তোমার পেইনটা তোমার মাইন্ডে গিয়ে তোমার মাইন্ডটাকে কন্ট্রোল করতেছে, তোমার চিন্তাকে, তুমি কিন্তু আর তোমার মাইন্ডকে কন্ট্রোল করতে পারছো না, ওকে পলিউটেড করে দিচ্ছে। ইওর মাইন্ড ইজ কন্ট্রোলড বাই ইওর পেইন বডি, উনি এটাকে বলতেছে পেইন বডি, খুব একটা যুগান্তকারী কথা। দাঁত যন্ত্রণা থেকে মানুষের যেমন হচ্ছে পেইন বডি, যাদের বডিতে একটা কোনো পেইন আছে তারা যখন ট্রিগার হয় পেইনটা গিয়ে মাথায় গিয়ে যায় এবং মাথার চিন্তাকে, এই জন্য বলছে ইউ হ্যাভ টু রিয়েলি প্রেজেন্ট অ্যান্ড ডিসআইডেন্টিফাই উইথ ইউর থট অ্যান্ড ইমোশনস অ্যান্ড অল অ্যান্ড ট্রাই টু বি প্রেজেন্ট ইন দেয়ার এনভায়রনমেন্ট। বডিলি পেইনকে কি ডিসঅ্যাপ্রুভ করা যায় কিনা? না ওইটা এটা হচ্ছে একটা সার্কেল, মানে এই পেইনটা গিয়ে মাথায় নেগেটিভ চিন্তার উদ্রেক করে, সেই নেগেটিভ চিন্তাটা আরও নেগেটিভ ইমোশনের উদ্রেক করে বডিতে সেটা আরও, মানে এটা একটা সার্কেলের মধ্যে চলে যায় বলতে হচ্ছে। মানে এগুলো কি তোমার নেগেটিভ চিন্তা কিন্তু আবার এই পেইনটাকে আবার বাড়ায়, আবার এই পেইনটা যখন বাড়ে আরও বেশি নেগেটিভ চিন্তা হবে, এটা একটা সার্কেল। মানে এই সার্কেলটাকে কীভাবে উনি বলতেছে যে ব্রেক করা যায় কীভাবে, বলে যে ব্রেক এভাবেই করবা যে ইউ ডোন্ট বিলিভ এভরিথিং ইউর মাইন্ড ইজ সেটিং, হোয়েন ইট ইজ কামিং দ্য ডিসফাংশনের চিন্তাগুলো যখন আসবে, ইউ ডিটাচ ইউর ইমোশন ফ্রম ইউর থট। তুমি বডিতে যে ইমোশনটা ফিল করতেছো এবং তুমি যেটা ভাবতেছো, এই দুইটার মধ্যে একটা ওই যে তার সংযোগ ঠাস করে কেটে দেওয়ার মতো, যে আমি এটা as in my body is another thing and soul is another, মানে ওদের কম্পার্টমেন্ট আলাদা, মাইন্ড সোল আলাদা, এখানে তিনটা জিনিস, মাইন্ড সোল বডি। আচ্ছা, মাইন্ড সোলকে আইনে লাভ নাই, তোমার মাইন্ড ইজ নট সোল, মাইন্ড ইজ ফাক, মাইন্ড ইজ নট সোল, সোল ইজ সামথিং ডিফারেন্ট, সোল ইজ বিয়ন্ড মাইন্ড এন্ড বডি। এবং তোমার বলা হয়ে থাকে যে মাইন্ড হচ্ছে গিয়ে আমাদের ডান এবং বাম দুইটা, ডান দিকে হচ্ছে গিয়ে একদিক জানি, এদিকে লজিক, লজিক, ডান হচ্ছে ক্রিয়েটিভ। হ্যাঁ, তোমার লজিক মাইন্ড হচ্ছে গিয়ে খালি তোমার পাস্ট ঘটনা এটা সেটা সবকিছুকে রেকর্ড করে করে তোমাকে যুক্তি দিয়ে বুঝাবে যে কি করতে হবে কি না করতে হবে। আর ডান দিকের এটা হচ্ছে যে অলওয়েজ ইন দিস মোমেন্ট অ্যান্ড নট বদার্ড অ্যাবাউট এনিথিং, ওটা হ্যাপিলি ইন দিস মোমেন্টে থাকে সবসময়। এটা যদি আমি বলি হ্যাপিলি ইন দিস মোমেন্টে থাকে, বাচ্চারা যেমন হ্যাপিলি ইন দিস মোমেন্টে থাকে। যেমন আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে কেউ যদি ভাবে যে আসলে কিভাবে দেখবে, আমার তো মনে হচ্ছিল তখন যে জলকেলি করতাম না ছোটবেলায় আমরা করে একটা সাবান নিয়ে যখন খেলতাম, উই ওয়ার অনলি দেয়ার এন্ড দেয়ার। হ্যাঁ, তো মাইন্ডের ওই জায়গাটাও কিন্তু অনলি হিয়ার এন্ড নাওতে থাকে, কিন্তু আমরা আমাদের থট দ্বারা এত বেশি অকুপাইড থাকি এবং আইডেন্টিফাইড হয়ে থাকি যে আমরা আমাদের ওই যে সত্তাটাকে, ওটা কিন্তু ইট ইজ অলরেডি দেয়ার, এটা বলা হয়ে থাকে ইট ইজ অলরেডি দেয়ার, এটাকে আমরা এক্সপ্লোর করতে পারি না, ওদিকে অ্যাক্সেস করতে পারি না, বলে চিন্তার দ্বারা অকুপাইড এত বেশি থাকি, উই ক্যানট এক্সপ্লোর দ্যাট ডাইমেনশন অফ আওয়ার এক্সিস্টেন্স। মানে যেমন হচ্ছে কনসিয়াসনেস যদি বলো, ওইটাই হচ্ছে কনসিয়াসনেস, সেটা হচ্ছে গিয়ে অলওয়েজ হিয়ার অ্যান্ড নাও, সেটা কিন্তু চিন্তা না, এটা চিন্তার অতীত একটা। ও বলে যে ইট ইজ ইন বিটুইন থট, দুইটা চিন্তার মাঝে যে গ্যাপটা, কমপ্লেক্স থটে যেমন আসলে থাকে, ওই যে হিস্ট্রি অফ দ্য ফিউচার। হ্যাঁ, তো বলে ওই যে থটলেস যে স্টেটটা, সেটা হচ্ছে গিয়ে এটা অলরেডি তোমার সাথে ছোটকালে যেমন আছে এখনো আছে, কিন্তু আমি এটাকে এক্সপ্লোর করতে পারতেছি না। যারা এক্সপ্লোর করে বা করতে পারে তাদেরকে অনেকে বলে এনলাইট পিপল, হোয়াট এভার। আর যারা পারে না এবং এই ধাঁধাই পড়ে থাকে, তারা হচ্ছে এই প্রেজেন্টে। না, দুইটা রকম আছে, যারা পারে না তাদের মধ্যে কারো যারা পারে না তাদের মধ্যে কেউ একদল আছে যে তাদের চিন্তা ভাবনা এত বেশি নেগেটিভ, তারা লাইফে আগাইতে পারে না। আবার আরেক দল আছে না, ইটস মোটামুটি ওকে, খুব নেগেটিভ না পজিটিভ না, ইটস ওকে, দে ক্যান লিভ এ সেইন লাইফ। বাট যাদের আবার একটু বেশি নেগেটিভ হয়ে যায়, তাদেরকে একটু ইনসেইন লাইফের মধ্যে দিয়ে। আমি আপনাকে তাহলে একটা এক্সাম্পল বলি রিয়েল লাইফে, আপনি এটা কোন কম্পার্টমেন্টে ফেলবেন আপনি আমাকে তাহলে একটু ডিফাইন করেন। ফর এক্সাম্পল, ধরেন একটা জায়গায় পডকাস্ট চলতেছে,
and one person supposed to be in the podcast and that is the present situation now. This is the call for now. তাকে এখানে থাকতে হবে, কিন্তু তার কাছে মনে হচ্ছে না স্টার কাপে দুধ চা আছে, ওই দুধ চাটা খেয়ে আসতে হবে। কিংবা এটা কি কোনো অপরচুনিটি আছে যে এখন কি এই রাত 2টা-3টার সময় বেরোয় চাটা না, এটা কোনো প্রবলেম না। এইটা কি না না, এটা আমরা কি সবসময় মুভ ফরওয়ার্ড করতে চাইবো না? মানে পডকাস্টে কোনো জায়গায় বন্ধ হইতে হবে না, মানে কোথায় থামতে হবে কি জানতে হবে না বস, এটাই বলতে চাচ্ছিলাম। না, এটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? না, না, এখন নেগেটিভ, আমি এটা বলি পজিটিভ, এটা কি না না নেগেটিভ হাইপার অ্যাক্টিভ, এই হর্নিং? নেগেটিভ জিনিসটা হলো কি, ধরো তুমি কোথাও গেলা, মানে তোমার যদি সবাইকে শুধু বিরক্তই লাগে সারাক্ষণ, কাজ করতেছো, তোমার কোনো কাজ করতে ভালো লাগতেছে না, তোমার মানুষকে পছন্দ হচ্ছে না, মানুষের সাথে কথা বলতে পছন্দ হচ্ছে না, মনে হচ্ছে যে অল দ্য প্রবলেম আর দেয়ার, দে আর অলওয়েজ দে আর প্রবলেমেটিক, মানে তোমার কোন প্রবলেম ইজ অলওয়েজ দেয়ার, নট ইউ। হ্যাঁ, ওইটাকে ইউ ক্যান সে ইটস এ নেগেটিভ থট। Whenever anything happen, it's always their problem. এটা নেগেটিভ, এটা নেগেটিভ। উল্টা দিকে যাচ্ছে। হ্যাঁ, সবসময় আরেকজনকে পয়েন্ট আউট করা, মানে সুপার পজিটিভিটি হচ্ছে যে নিজেকে সবসময় দায়ী করতে থাকে। এটা অলওয়েজ ওর প্রবলেম। আমার সাথে আমি কাজটা করতে পারিনি, অলওয়েজ সে তার প্রবলেম। এখন এই পডকাস্টটাকে এখানে অফ করলে আপনি আমার প্রবলেম হিসেবে আমার দিকে ঠিক আছে, পয়েন্ট আউট করবেন। বন্ধ করা।